কমিশন। উচ্চকক্ষে বিরোধী দল হিসেবে যারা বিতর্ক করবেন তারা হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর এটিএম আতিকুর রহমান স্যার, প্রভোস্ট ফজিলতুন্নেসা হল এবং অধ্যাপক বশির আহমেদ স্যার, পরিচালক ছাত্র শিক্ষক কেন্দ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নিম্নকক্ষের সরকারি দলে যারা বিতর্ক করবেন ডক্টর স্বাধীন সেন স্যার, অধ্যাপক প্রত্নতত্ত্ব বিভাগ এবং ডক্টর অধ্যাপক আনারুল্লাহ ভুইয়া স্যার, অধ্যাপক দর্শন বিভাগ। নিম্নকক্ষে বিরোধী দলে যারা বিতর্ক করবেন তারা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুরে আলম ভাই, রিজিওনাল ম্যানেজার ব্র্যাক এবং সাবেক সহসভাপতি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন। আরো বিতর্ক করবেন জাফর সাদিক ভাই, সাবেক সহসভাপতি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন। আজকের বিতর্কে প্রত্যেক বক্তা 5 মিনিট করে সময় পাবে এবং প্রত্যেক বক্তা তার বক্তৃতা দেওয়ার সময় বিরোধী দল থেকে একটি করে প্রশ্ন করতে পারবে। আজকের এই সংসদে যেই প্রস্তাবে বিতর্ক হবে, এই সংসদ মনে করে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন প্রদান করার উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। আজকের সংসদে মাননীয় স্পিকারের দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ আহমেদ চৌধুরী মামুন ভাই, প্রতিষ্ঠাতা সভাপতি জেউডিও। আজকে সংসদে মাননীয় স্পিকারকে অনুরোধ করছি বিতার্কিকদেরকে নিয়ে, অর্থাৎ শিক্ষক, বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থী সকলকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আজকে সংসদে যে প্রস্তাবে বিতর্ক হবে তা হচ্ছে এই সংসদ মনে করে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন প্রদান করার উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। সরকার দলের উচ্চকক্ষে বিতর্ক করবেন মারুফ বিন মোজাম্মেল ও তাজুল ইসলাম তন্নি। উচ্চকক্ষে বিরোধী দলে বিতর্ক করবেন অধ্যাপক ডক্টর এটিএম আতিকুর রহমান স্যার এবং অধ্যাপক বশির আহমেদ স্যার। নিম্নকক্ষে সরকার দলে বিতর্ক করবেন স্বাধীন সেন স্যার এবং ডক্টর আনারুল্লাহ ভুইয়া স্যার। নিম্নকক্ষে বিরোধী দলে বিতর্ক করবেন নুরে আলম ভাই এবং জাফর সাদিক ভাই। সকলকে অনুরোধ করছি এবং মাননীয় স্পিকারকে অনুরোধ করছি আজকের এই সংসদে আসন গ্রহণ করার জন্য। পাঁচ মিনিট পর পর হঠাৎ করে অডিয়েন্সের দিকে একবার নাকি 5 মিনিট পর, ডিবেটের মাঝখানে 5 মিনিট পর ফারুক ভাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অধিবেশনে। জাহাঙ্গীরনগরের ইতিহাসে আজকে প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্টারি ফরম্যাটে বিতর্কটি হতে যাচ্ছে। আমি আপনাদেরকে ছোট্ট একটু ধারণা দিই বিতর্কটি কিভাবে হবে। আমাদের প্রথমে যে ডান পাশে এবং বাম পাশে প্রথমে উচ্চকক্ষ রয়েছে, একই বিষয়ের উপরে প্রথমে উচ্চকক্ষ তাদের বক্তব্য প্রদান করবেন। উচ্চকক্ষের বক্তব্য শেষ হওয়ার পরে আমরা নিম্নকক্ষে যাব। একই বিষয়ের উপরে নিম্নকক্ষ তাদের যে মতামত রয়েছেন, তাদের যে আলোচনা রয়েছেন, সেই আলোচনাটি করবেন। আমরা যারা ঢাকাতে থাকি অথবা জেলা শহরগুলোতে থাকি, আপনারা খেয়াল করে দেখবেন যে এখন যদি কারোর বাসায় কোনো ধরনের কোনো অনুষ্ঠান হয়, হোক সেটা বিয়ে অথবা অন্য যে কোনো কিছু, দেখবেন যে রাত্রেবেলা ছাদের উপরে খুব বড় সড়ো আকারে ব্যান্ড বাজছে, গান বাজনা হচ্ছে, পাশে আপনার পরীক্ষা, আপনি সমস্যা বোধ করছেন, কিন্তু আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে আমাদের ব্যক্তি স্বাধীনতা, আমরা ইচ্ছা করলেই রাত 2টোর সময় গান বাজাতে পারি। আমরা আবার চিন্তা করে দেখি অনেক সময় আমাদের এটাও আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে কোথাও যদি ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল থেকে 2 কিলোমিটার পর্যন্ত মাইক একটার পর একটা নির্দিষ্ট দূরত্বে রেখে দেওয়া হয়। আপনার বাড়িতে অসুস্থ মা থাকতে পারে, আপনার ছোট বাচ্চা থাকতে পারে, এটি আপনার জন্য সমস্যাদায়ক কিনা সেটি যখন প্রশ্ন ওঠে তখন আমাদের সামনে চলে আসে এটি হচ্ছে আমাদের স্বাধীনতা। তো স্বাধীনতার যেরকম সংজ্ঞায়ন রয়েছে, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্তশাসন, সেই স্বায়ত্তশাসনের একটি নির্দিষ্ট সংজ্ঞায়ন রয়েছে, যে আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি না, আমরা কি চাই, আমরা কি চাই না। সেই জায়গাটা থেকেই আজকে আমাদের উচ্চকক্ষের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উপস্থাপন করতে যাচ্ছেন তা হচ্ছে এই সংসদ মনে করে
বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন প্রদানের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। আমি ফ্লোর দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় স্পিকারকে ধন্যবাদ। অত্যন্ত গর্বের একটি মঞ্চে দাঁড়িয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ প্রেক্ষাপটে একটি প্রস্তাব উত্থাপন করছি। এই সংসদ মনে করে বিশ্ববিদ্যালয়গুলোতে স্বায়ত্ত শাসন প্রদানের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। আমরা এটি জানি যে 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই 4টি বিশ্ববিদ্যালয়কে নিয়োগ, বিভিন্ন শিক্ষক নিয়োগ, উপাচার্য নিয়োগ থেকে শুরু করে ভর্তি পরীক্ষা এবং অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন কর্মকাণ্ডে একটি পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। এবং এই স্বাধীনতার উদ্দেশ্যটি হচ্ছে এটি যে বিশ্ববিদ্যালয় এমন একটি ভূমিকা পালন করবে রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে, রাষ্ট্রের বিভিন্ন মৌলিক ক্রান্তিকালে এই বিশ্ববিদ্যালয় তার একটি নিজস্ব অবস্থান থেকে রাষ্ট্রকে পথ দেখাবে এবং একই সাথে এই বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন গবেষণা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রের জন্য এক একটি মাইল ফলক স্থাপন করবে। এবং এই জন্য কাঠামোটির মধ্যে খুব গণতান্ত্রিক উপায়ে যাতে এই সমস্ত বিষয় নির্দিষ্টভাবে সুশৃঙ্খলভাবে আসলে বন্টন হয়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটের মতো দুটি বড় বডি রয়েছে এবং এই বডিতে নির্বাচনের মাধ্যমে শিক্ষক এবং উপাচার্যদের বিভিন্ন ক্ষমতার আদান প্রদান বা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের চর্চাগুলো হয়ে থাকে। এবং এই সিনেট এবং সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণের একটি সুযোগ রয়েছে এবং এই সিনেটে শিক্ষকদের অংশগ্রহণ যেমন রয়েছে, ছাত্র প্রতিনিধিদের অংশ রয়েছে এবং একই সাথে দেশের বিভিন্ন বুদ্ধিজীবী পরিমণ্ডলে যারা রয়েছে তাদের অংশগ্রহণের একটি মত প্রকাশের একটি কাঠামো আমরা দেখতে পাই। সমস্যাটি হচ্ছে আমরা এটি দেখতে পাই এই সিনেটের এই যে স্বায়ত্তশাসনের কাঠামোটি, এই স্বায়ত্তশাসনের কাঠামোটিতে এমন একটি ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যখন আমরা উপাচার্য নিয়োগের মতো একটি বড় সিদ্ধান্ত চাই তখন এই নির্বাচনটির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় 3 জন সদস্য উপাচার্য হিসেবে মনোনীত হন এবং পরবর্তীতে আচার্য অর্থাৎ রাষ্ট্রের রাষ্ট্রপতি তাদের মধ্যে থেকে একজনকে তার বিশেষ ক্ষমতা বলে নিয়োগের একটি সুযোগ বা নিয়োগের সিদ্ধান্তটি গ্রহণ করেন। সমস্যাটি হচ্ছে এই জায়গায় যখন আপনি স্বাধীনতাটিও দিচ্ছেন এবং একই সাথে এই সিদ্ধান্তটি গ্রহণের সর্বময় ক্ষমতাটি সর্বশেষে রাষ্ট্রে, বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে যেখানে একজন রাষ্ট্রপতিও তার দলীয় স্বার্থের বাইরে বেরোতে পারেন না, তার হাতে নিয়ে দেন, তখন এই ধরনের নিয়োগটিও বিভিন্ন রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে বন্দী হয়ে পড়ে। তারপরে ফলশ্রুতিতে আমরা যেটি দেখতে পাই এই ধরনের রাজনীতি থেকে আমরা এই স্বাধীন বিশ্ববিদ্যালয়কে বের করতে পারি না এবং উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও দলগত রাজনীতি থেকে শুরু করে পরবর্তীতে যেটি শিক্ষক রাজনীতির মতো একটি বড় ধরনের রাজনীতির দিকে গড়ায়। আমি পরে প্রশ্ন দিয়ে দেবো। এবং এই ধরনের রাজনীতির যেই ফলাফল আমরা দেখতে পাই শিক্ষকদের মধ্যে একটি রাজনৈতিক মুখাপেক্ষিতের সৃষ্টি হয়। যে উদ্দেশ্যটি ছিল তারা স্বাধীনভাবে তাদের চিন্তার জায়গা থেকে স্বাধীনভাবে কাজ করবে, সেই স্বাধীনতার জায়গাটি তারা মেনটেন করতে পারে এবং পরে চেয়ে দিচ্ছি। এবং একই সাথে এটিও দেখি যে আমরা আমাদের দেশে যে স্ট্রাকচারটি রয়েছে সেই স্ট্রাকচারে প্রশাসনের যে দায়িত্ব সেটি ছাত্র শিক্ষক কেন্দ্র হতে পারে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্ব, হলের বিভিন্ন দায়িত্ব, এই প্রত্যেকটি দায়িত্বে শিক্ষকদের মধ্যে থেকে একটি অংশই দায়িত্বটি প্রাপ্ত হয় এবং এই দায়িত্ব পালনের ফলে তারা বিভিন্ন বিশেষ সুবিধাগুলো আসলে পেয়ে থাকেন, সেটি তাদের বেশি ভাতা বা কখনো কখনো তাদের বাড়ি ভাড়ার এই জায়গাগুলো বেশি বাড়িয়ে দেওয়া হয়। যার ফলশ্রুতিতে প্রত্যেকজন শিক্ষকের মধ্যে এই টেন্ডেন্সিটি থাকে আমি যদি প্রশাসনের দায়িত্বটি পালন করতে পারি তাহলে তো আমি বাড়তি সুবিধাগুলো আদায় করতে পারবো। সবার মধ্যে যখন আপনি শিক্ষকদের মধ্যে একটি মহৎ জায়গায় এই ধরনের ক্ষমতার কেন্দ্রিকভূত হওয়ার একটি উদ্দেশ্য ঢুকিয়ে দেন তখন তাদের মধ্যে পড়ানোর টেন্ডেন্সিটি বা গবেষণার টেন্ডেন্সিটি না থেকে তাদের মধ্যে ওই ক্ষমতার টেন্ডেন্সিটি আসলে বাড়ার একটি সুযোগটি তৈরি হয়, যেটি পরবর্তীতে শিক্ষক রাজনীতির দিকে গড়ায়। আমাদের ছাত্র, আমাদের জাহাঙ্গীরনগরের পরিবেশ, আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। এটি ব্যাখ্যা করবো পরে, তার আগে প্রশ্ন দিই। আচ্ছা, আপনি উপাচার্য নিয়োগের স্বেচ্ছাচারিতার কথা বললেন। একজন উপাচার্য যদি দুর্নীতি করেন কেন তাকে আইন দ্বারা দায়বদ্ধ করা যায় না? আইন দ্বারা দায়বদ্ধ করার ব্যাপারটি এটি নয় যে আপনি এই উপাচার্য নিয়োগের সিদ্ধান্তটি রাজনৈতিক ক্ষমতা বলে প্রাপ্ত একজন রাষ্ট্রপতির হাতে ছেড়ে দেবেন, এটি আইনের হাতে ছেড়ে দিন, তাহলে উপাচার্য আর স্বাধীনতা আইনের কাছে দায়বদ্ধভাবে কাজ করতে পারবেন। এর পরবর্তীতে দেখতে পাই শীর্ষমান স্পিকার আমরা দেখেছি যে কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি যে এই প্রশাসনিক ক্ষমতাকে কেন্দ্রীভূত করে আমাদের সম্মানিত শিক্ষকরা কি ধরনের বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে, যেটি আমাদের মধ্যে আমরা এই ধরনের আচরণ কখনোই আশা করি না। এই ধরনের সমস্যাগুলো আমরা অনেক বেশি দেখতে পাই, যে সমস্যাগুলো পরবর্তীতে যে মৌলিক উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টি তৈরি হয়েছে সেই মৌলিক উদ্দেশ্যগুলো থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়েছে। এবং তার পরবর্তীতে দেখা যায় যখন শিক্ষকের মধ্যে এই উদ্দেশ্যটি অনেক বেশি চর্চিত হয় যে আমি আমার কোলের যে রাজনৈতিক শিক্ষকটি রয়েছে বা আমার ছাত্রদের মধ্যে যারা আমার মতাদর্শ সেই ধরনের ছাত্রদেরকে আমি শিক্ষক হিসেবে নিয়োগ দেবো, তখন নিয়োগ মধ্যে একটি নিয়োগ বাণিজ্য তৈরি হয়, ছাত্রদের মধ্যেও এটি পরবর্তীতে ছড়ায় এবং ছাত্র রাজনীতি প্রদূষিত হয়। যেহেতু চাকসু বা ডাকসুর মতো একটি নির্বাচনের প্রসেসটি আমরা পাচ্ছি না, তখন ছাত্রদের মধ্যে যখন ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, হলদখলের রাজনীতি চর্চার উন্নত সুযোগটি না থাকে তখন এই ধরনের নোংরা রাজনীতিটি অনেক বেশি বৃদ্ধি পায়, যার ফলাফল ভোগ করতে হয় প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীদের। মানুষের আমরা মনে করছি এই কাঠামোর যে ত্রুটিটি রয়েছে এই কাঠামোর ত্রুটিটি যদি এরকম না হতো, এই ব্যর্থতাগুলো তখনই থাকতো না যদি এই কাঠামোটি এরকম হতে পারতো।
প্রতিনিধিত্বটি বাড়ুক। একই সাথে আচার্যর হাতে যে অর্থাৎ রাষ্ট্রপতির হাতে যে নিয়োগের ক্ষমতাটি, সেই ক্ষমতাটি সংকুচিত করা হোক এবং এটি শুধুমাত্র সিনেট সিন্ডিকেটের যে স্বাধীন বডি, সেই স্বাধীন বডির মধ্যে থাকুক। তাহলে আরো সুশৃঙ্খলভাবে সুস্পষ্টভাবে আমরা এই কর্মকাণ্ডগুলো পরিচালিত করতে পারবো। এবং সর্বশেষ যে দাবিটি সেটি হচ্ছে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে ছাত্র সংসদের এই কাঠামোটি যে কোনো সময় ভেঙে দেওয়ার একটি সুযোগ রয়েছে এবং তাদের কোনো দাবি উপাচার্যের হাতে সিলেক্ট না হয়ে তার অনুমতি ব্যতীত পাস হতে পারে না, যার ফলে ছাত্র সংসদ আসলে স্বাধীনভাবে তার কর্মকাণ্ডটি পরিচালনা করতে পারেন না। এই জায়গায় উপাচার্যের যে প্রভাবটি রয়েছে সেই প্রভাব থেকে মুক্তি পেলে বিশ্ববিদ্যালয়ের কাঠামো স্বাধীনভাবে চলতে পারত এবং স্বায়ত্তশাসন তার উদ্দেশ্য পূরণে সফল হতে পারত। আশা করি প্রস্তাবটি হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। এই সংসদ মনে করে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন প্রদানের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। বিরোধিতা করার জন্য বিরোধী দলীয় নেতাকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিজ্ঞ প্রধানমন্ত্রী যে বিষয়টি উপস্থাপন করেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন প্রদানের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে, এটি একেবারেই সঠিক হয়নি। অমূলক কথাবার্তা দিয়ে তিনি তার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন দেওয়ার প্রেক্ষাপট সম্পর্কে কিঞ্চিত ধারণা থাকতে হবে। আমরা কি জানি, যখন আমাদের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল সেই সময় আমরা ভাষা আন্দোলন করেছিলাম, রফিক শফিক সালাম বরকত প্রাণ দিয়েছিল। 54 সালের যুক্তফ্রন্টের নির্বাচনের সময় মুসলিম লীগ প্রতিক্রিয়াশীল রাজনীতিকে পরাভূত করার জন্য এদেশের প্রগতিশীলরা একতাবদ্ধ হয়েছিল, একুশ দফা দাবি উত্থাপন করেছিল। সেইখানে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের দাবি ছিল। তারপরে আমরা লক্ষ্য করেছি 62 সালের শিক্ষা আন্দোলন, 66 সালের শহীদ আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই পূর্ব বাংলায় বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের দাবি জোরালো হয়ে উঠেছিল। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের দাবি একাত্ম হয়ে উঠেছিল। আমরা লক্ষ্য করেছি মুক্তিযুদ্ধের আগেই এক ধরনের মুক্তিযুদ্ধের যে চেতনার কথা আমরা বলি, স্বায়ত্তশাসনের যে চেতনার কথা আমরা বলি, সেটি মূর্ত হয়ে ফুটে উঠেছিল। সেটি কি গণতান্ত্রিক চেতনা। বিশ্ববিদ্যালয়গুলোকে, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে গণতন্ত্রের চেতনায় উদ্ভাসিত করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নানান বড়ি তৈরি করতে হবে যেগুলো স্বশাসন, নিজেরাই শাসন করতে পারবে এই প্রতিষ্ঠানকে। এরকম একটি প্রতিষ্ঠান যদি তৈরি করা না যায়, তবে বিশ্ববিদ্যালয়কে স্বাধীন জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত করা যাবে না। তাহলে স্বায়ত্তশাসনের উদ্দেশ্য কি ছিল? বিশ্ববিদ্যালয়কে স্বাধীন জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত করা। আমরা জানি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রক্তস্নাত হয়ে যখন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল, সেই অভ্যুদয়ের পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন দেওয়ার জন্য যে নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, তার পরিণতি হিসাবে 1973 সালে 4টি বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক পৃথকভাবে অ্যাক্ট প্রণীত হয়েছিল এবং সেই অ্যাক্টের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিশ্চিত হয়েছিল। তারপরে আমরা কি দেখি? আমরা কি বিশ্ববিদ্যালয়ে স্বাধীন জ্ঞান চর্চা করতে পারি না? আমাদের কি জ্ঞান চর্চার ক্ষেত্রে বাধা দেওয়া হয়? আমরা কি গণতন্ত্রের চর্চা করতে পারি না? আমাদের কি গণতন্ত্রের চর্চার জন্য বাধা দেওয়া হয়? নিশ্চিতভাবেই না। ফলে কেন ব্যর্থ হবে? ব্যর্থ হয় নাই। উদ্দেশ্য যদি স্বাধীন জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয়ে থাকে, তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় এই স্বায়ত্তশাসন ব্যর্থ হয়নি। আমরা বিজ্ঞ প্রধানমন্ত্রীর একটি পয়েন্টে আলোচনা করছেন, নিয়োগ, ভিসি নিয়োগ। এই নিয়োগের স্বেচ্ছাচারিতার কথা বলেছেন। মোটেও স্বেচ্ছাচারিতা নেই। নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে বিধি অনুযায়ী নির্বাচন হয়। গণতান্ত্রিক ভাবে যারা ভোটার তারা নির্বাচনে ভোট দেন। শিক্ষক প্রতিনিধি থাকেন, ছাত্র প্রতিনিধি থাকেন এবং নানান সরকারি প্রতিনিধি মিলিয়ে যে সিনেট, সেই সিনেটের মধ্য দিয়ে 3 জন শিক্ষক কিংবা শিক্ষাবিদের প্যানেল নির্বাচিত হয়। তাহলে বর্তমান সময়ে যে ফলাফলগুলো আমরা দেখতে পাচ্ছি, এর থেকে মুক্তির উপায় কি হতে পারে? মুক্তির উপায় হচ্ছে আমাদের রাজনৈতিক, আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে চিন্তা করতে হবে। আপনি নিয়োগের যে কথা বলেছেন, সেখানে যে স্বেচ্ছাচারিতার কথা বলেছেন, সেটি রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত।
বিশ্ববিদ্যালয় বিচ্ছিন্ন কোনো দিক নয়। বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা, সেই অস্থিরতার প্রভাব থেকে বিশ্ববিদ্যালয় কোনো অবস্থায় মুক্ত থাকতে পারে না। ফলে রাজনৈতিক স্থিরতার যে জের, সেটি বিশ্ববিদ্যালয়ে এসে পতিত হয়। বিশ্ববিদ্যালয়ে এসে সেই অস্থির রাজনীতির কালো ছায়া পরে বলি এখানে আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতা দেখি। এটি স্বায়ত্ত শাসনের ব্যর্থতা নয়, এটি আমাদের রাজনৈতিক বাস্তবতার বিরুদ্ধে যে ব্যর্থতা সেটি। আমরা আরেকটি পয়েন্ট, বিজ্ঞ প্রধানমন্ত্রী বলেছেন, ভিসি নিয়োগের কথা বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই আমি ইতিমধ্যেই বলেছি যে আমরা নির্বাচনের মধ্য দিয়ে এবং একটি বিধি অনুসরণ করে এই ভাইস চ্যান্সেলর কিংবা অন্যান্য নিয়োগগুলি হয়ে থাকে। সেই বিধি কি? 11-1 ধারা। একজন যখন 4 বছরের জন্য প্রথম নির্বাচিত হন, 3 জনের একটি প্যানেল থেকে রাষ্ট্রপতি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। নিয়োগ দেওয়ার পরে ইচ্ছে করলে এই অ্যাক্টের ধারা বলেই 11-1 ধারা বলে দ্বিতীয় মেয়াদের জন্য আবার তাকে নিয়োগ দেওয়া যায়। ফলে বিধিসম্মতভাবে যে আইন 73 অ্যাক্টের মধ্যে দিয়ে প্রণীত আছে, সেই আইনের বলেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে এটা অবশ্যই বিধিসম্মত এবং স্বায়ত্ত শাসনের কোনো লঙ্ঘন নয়। ফলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি স্বায়ত্ত শাসন ব্যর্থ হয়নি। আরো অনেক পয়েন্ট ছিল, কিন্তু সময়ের কারণে আমি বলতে পারলাম না। তবে বিজ্ঞ প্রধানমন্ত্রীকে বলবো, স্বায়ত্ত শাসনের যে পটভূমি, স্বায়ত্ত শাসনের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা, এগুলি মিলিয়ে চিন্তা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোনো পরিস্থিতিতেই বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন ব্যর্থ হয়নি। ধন্যবাদ। মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি আজকে সংসদের বিরোধী দলীয় নেতাকে। প্রস্তাবের উপর আলোচনা করার জন্য ফ্লোর দিচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রীকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকে বিতর্কে কোনো যুক্তি প্রমাণ করবো না। এই পরিমাণ জিজ্ঞাসা বা জ্ঞান যোগ্যতা কিছুই আমার নেই। আমি শুধু স্যারের সাথে সহমত পোষণ করছি। আজকে যে প্রেক্ষাপটগুলি কথা বলছেন, আমি ঠিক একই প্রেক্ষাপট থেকে কথা বলতে চাচ্ছি। প্রথমত, বিশ্ববিদ্যালয় এবং স্বায়ত্তশাসন দুটি শব্দ খুবই ঘনিষ্ঠ। কেন বলছি তার কারণটি হচ্ছে, আমরা যদি 25শে মার্চ কালরাত্রির দিকে তাকাই 1971 সালে, তাহলে দেখবেন ওই সময়ের যে স্বৈরাচার সরকার, তারা প্রথমেই বিশ্ববিদ্যালয়গুলোতে আক্রমণ করেছিল। তার কারণটি কি? তার কারণটি হচ্ছে, একটি বিশ্ববিদ্যালয় বা একটি রাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো ওই রাষ্ট্রের জন্য অনেক বড় একটি শক্তি। অতীত ইতিহাস থেকে এই জিনিসটাই প্রমাণিত। আমরা যদি অ্যারিস্টটল বা প্লেটোর একাডেমিয়া, লাইসিয়াম এই প্রতিষ্ঠানগুলো দেখি, তাহলেও একই জিনিস আপনি দেখতে পাবেন। এখন তাহলে পরবর্তীতে কেন আজকে বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাস সেটি পরিবর্তিত হলো, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে? বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য বা উদ্দেশ্যটা একটু জানা দরকার। প্রথমত, একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং শিক্ষা শুধুমাত্র এটি আমাদের মূল লক্ষ্য নয়। বিশ্ববিদ্যালয় হবে আজকে বিভিন্ন মতবাদ, জাতীয়তাবাদ, আদর্শ সবকিছুর ঊর্ধ্বে। প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত জায়গা থেকে যে কোনো কিছু চর্চা করতে পারবেন। মুক্তির জায়গায়, চিন্তার জায়গায় তিনি সম্পূর্ণ স্বাধীন হবেন। এই ধারণা থেকে বিশ্ববিদ্যালয়ের ধারণা, বিশ্ববিদ্যালয়ের চর্চা। এখান থেকে আমরা আসলে যাচ্ছি কোন দিকে? দেখুন, আজকে যখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসেন, প্রথমত তাদের দাবি থাকে একটি থাকার জায়গা। কিন্তু গত 3 দশক 30 বছর ধরে আপনি দেখতে পাবেন যে আজকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো ক্ষমতাসীন ছাত্র দলের একক আধিপত্যে চলে যাচ্ছে। যার কারণে সমস্যাটি কি হচ্ছে? সমস্যাটি হচ্ছে যুক্তির চর্চার কথা বলছিলাম, সেই যুক্তির চর্চা আর হয় না। হলগুলোতে রাজনৈতিক দাস তৈরি করা হচ্ছে। প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে এই যে আসন সংকট, এটি থেকে আমরা বের হতে পারছি না। তারও পরবর্তীতে আমি একটু পরে দিচ্ছি স্যার। তারও পরবর্তীতে দেখুন, আজকে ইন্টিমেসি বাড়ানোর নামে যে র্যাগিং এর একটি সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি হলগুলোতে, তার পরিণামটা কি? যে রোমান্টিক স্বপ্নটা ছিল আমার বিশ্ববিদ্যালয় জীবনে, সেই রোমান্টিক জীবনের মৃত্যুটা প্রথম বছরে শেষ হয়ে যায়। অর্থাৎ আপনি আপনার স্বার্থ নিয়ে আর এগিয়ে যেতে পারছেন না। তারও পরবর্তীতে এখন প্রশ্ন আসে, রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় এই ব্যাপারটা কি বিচ্ছিন্ন থাকবে? যদি আমরা পাশ্চাত্যের দিকে তাকাই, আপনি দেখবেন ইউরোপে যখন বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা হয়, তখন তাদের মূল চ্যালেঞ্জ ছিল পোপ এবং ধর্মের যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ থেকে বাইরে বেরিয়ে আসা। অ্যারিস্টটল থেকে শুরু করে গ্যালিলিও পর্যন্ত প্রত্যেকটা সময় আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে দেখতে পেয়েছি সবসময় প্রগতির পথে। কিন্তু বর্তমানে কি হচ্ছে? এই পয়েন্টটা শেষ করে নিচ্ছি। বর্তমানে কি হচ্ছে? বর্তমানে দেখতে পাবেন পুরো দেশ জুড়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দুইটা দল। একটা হচ্ছে যে কোনো আন্দোলন যদি হয় বিরোধী দলের চক্রান্ত, আর একটা হচ্ছে সহমত ভাইদের দল।
একটি পক্ষ যারা প্রগতির কথা বলছে তাদেরকেই দমনটি করা হচ্ছে এবং যারা সমমত ভাই বলছে তাদেরকে আজকে অতিরিক্ত প্রশ্রয়টি দেওয়া হচ্ছে। এই সিচুয়েশনটা পেছনে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের ধারণার কথা বলছিলাম, আজকে বিশ্ববিদ্যালয় কখনোই রাষ্ট্রের আনুগত্যটি স্বীকার করবে না, বিশ্ববিদ্যালয়টা নিজের জায়গা থেকে চলবে। স্বৈরাচার আইয়ুব থেকে স্বৈরাচার এরশাদ পর্যন্ত আমরা কখনোই জমি তুলি, সব সময় গণতন্ত্রের পক্ষে লড়েছি এবং তারই ধারাবাহিকতায় আমরা 52 পার করেছি, আমরা 71 পার করেছি, আমরা 90 পার করেছি। কিন্তু বর্তমানে আজকে গণতন্ত্র সংকটে পড়লেও আমরা এই আন্দোলন দেখতে পাই না, দেখলেও সেটা বিরোধী দলের ষড়যন্ত্র হয়ে যায়। আপনি বলছেন যে বিশ্ববিদ্যালয় কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত মেনে নেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ কেন্দ্রিক যখন একটা জটিলতা তৈরি হলো, এটি যখন আদালত পর্যন্ত গড়ালো, আদালত বলল যে এই বাস্তবতায় পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান উপাচার্য আরফিন সিদ্দিকী স্যার নিয়োগে থাকবেন। সাথে সাথে রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে কয়েকদিনের মধ্যে নতুন উপাচার্য নিয়োগ দিয়ে দিলেন। সমস্যাটি কার? সেই স্বায়ত্তশাসনের নাকি রাজনৈতিক স্বেচ্ছাচারিতার? জি, সমস্যাটা হচ্ছে দেখুন, আজকে বলছিলাম প্রেক্ষাপটে আসতো স্বৈরাচার আইয়ুব খান থেকে এরশাদ পর্যন্ত আমরা দেখেছি আমাদের এই স্বায়ত্তশাসনগুলো ছিল। যখন এই গণতন্ত্রের চর্চাটা আসলো, অর্থাৎ 90 পরবর্তীতে আমরা কথিত গণতন্ত্রের সংস্কৃতিতে ঢুকলাম, তারপর থেকে আর স্বায়ত্তশাসন নেই। এখন আপনি দোষটি কার দিবেন? যখন স্বৈরাচার ছিল তখন আমি স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা রাখতে পেরেছিলাম, গণতান্ত্রিক দলগুলো আসার পর এই যে স্বায়ত্তশাসন সেটি আর প্রতিষ্ঠিত নেই। এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়গুলোর যে মেরুদণ্ড, প্রশাসনিক যে আজকে ভিত্তি, সেই ভিত্তির জায়গায় সমস্যা। আমি আর লিখছি না স্যার, সেই ভিত্তির জায়গা থেকে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। স্যার আমি আর লিখছি না স্যার, সেই জায়গা থেকে আজকে আমরা মনে করছি স্বৈরাচার আমার শঙ্কিত একটি অবস্থায় রয়েছে। দেখুন, সর্বশেষ একটি কথা বলে শেষ করছি, সেটি হচ্ছে প্রশাসনিক ব্যক্তিরা যখন ক্ষমতাসীন দলের কর্তাবৃত্তি হন, অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনের দায়িত্বে যান তাদেরকে আমরা দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতৃবৃন্দ, তারা একই সাথে শিক্ষক, একই সাথে তারা সিনিয়র লার্নার এবং একই সাথে তারা একজন রাজনীতিবিদ। এই প্রত্যেকটা কাজ একই সাথে দায়িত্ব পালন করতে গিয়ে শেষ পর্যন্ত আমরা তাদের রাজনৈতিক যে চরিত্র সেটিকে বেশি প্রস্ফুটিত হতে দেখি, অন্যথায় অন্যান্য দিকগুলোর চাইতে। এই জায়গায় সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটি হচ্ছে এই মুহূর্তে এসে আমি বিশ্ববিদ্যালয়গুলোকে আর স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বলতে পারি না, আমাকে বলতে হয় দলীয় বিশ্ববিদ্যালয়। কেন বলছি দলীয় বিশ্ববিদ্যালয়? কারণ হচ্ছে 90-এর পরবর্তী থেকে আপনি ছাত্রদের ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলোর দিকে দেখবেন এবং শিক্ষকদের ক্ষমতাসীন যে রাজনৈতিক দল তাদের প্রভাব এবং যোগাযোগটি দেখবেন। যখন রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় একটি অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি করে ফেলে, ঠিক সেই মুহূর্তে আমি এই পার্থক্যটি আর করতে পারি না, যার কারণে আজকে আমরা মনে করছি যে স্বায়ত্তশাসনের কথা বলছি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে সেটি আর বিদ্যমান নেই। বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এখন দলীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রীকে। আমি একটু অ্যাড করতে চাই এটার সাথে, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সদিচ্ছা থাকুক অথবা স্বায়ত্তশাসন যেটাই থাকুক না কেন, সবচেয়ে বড় যে সমস্যাটা এখন মুক্তমঞ্চে রয়েছে সেটি হচ্ছে ভয়াবহ রকমের মশা। তো আমাদের উচিত সব জায়গা থেকেই এই বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেওয়া যায়, সেই সংক্রান্ত কোনো দিক নির্দেশনাও আজকের বক্তব্যে আসতে পারে। আমি ফ্লোর দিচ্ছি বিরোধী দলীয় উপনেতাকে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি যে স্বায়ত্তশাসনের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে কিনা, আমি বলবো যে এখনো স্বায়ত্তশাসনের কোনো বিকল্প নেই, কারণ গণতন্ত্রের বিকল্প শুধু অধিকতর গণতন্ত্র। স্বায়ত্তশাসনের বিকল্প হচ্ছে স্বায়ত্তশাসন, অধিকতর স্বায়ত্তশাসন। তো আমি বলবো যে আমরা এখন পর্যন্ত গণতন্ত্রের মধ্যে অনেক ধরনের ফল্ট আছে, অনেক ধরনের ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কিন্তু পৃথিবীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একটি সবচেয়ে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। এখন আমার পক্ষের যিনি দলের উপদেষ্টা নেতা বলেছেন যে আমাদের এই স্বায়ত্তশাসনের প্রেক্ষাপট বলেছেন, এবং শিক্ষার সাথে যে স্বায়ত্তশাসনের সম্পর্ক সেটাও আমাদের বক্তারা বলেছেন। কারণ শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা যে বিদ্যায়তনিক যে গ্লোবাল বিশ্ব, এবং সেখানে যে স্বাধীনতা দরকার, অর্থাৎ জ্ঞান সৃজন, আমরা যেটা বলি নলেজ প্রোডাকশন অ্যান্ড ডিসেমিনেশন, এর জন্য যে একটা এনাবল এনভায়রনমেন্ট, সেই এনাবল এনভায়রনমেন্ট হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ। কারণ আমরা যদি এনাবল এনভায়রনমেন্ট বা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে না পারি, আমরা যদি ধরেন একটি সরকারি এজেন্সি আমাদেরকে চাপ দিবে, আমি একটা কলাম লিখলাম, আমাকে টিজিএফআই থেকে ফোন দিবে, আমি একটি পাবলিকেশন করবো, এটাতে সরকারি সমালোচনা করা যাবে না, সেটা কি বিশ্ববিদ্যালয় হয় কিনা আপনি বলেন? হয়তো আপনারা বলতে পারেন যে অনেকে অনেক ধরনের সমস্যার কথা বলবেন, যেটাকে আমরা বলি যে ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ এক্সপ্রেশন,
সেখানে কোথায় কোথায় বাধা আছে সেগুলো নিয়ে হয়তো ডিবেট হতে পারে, কিন্তু আমরা জানি আমরা শিক্ষক, আমাদেরকে কেউ বাধা দিচ্ছে না। আমরা বলতে পারছি এই মুক্ত মঞ্চে দাঁড়িয়ে না, শুধু সব ফোরামে আমরা আমাদের কথাগুলো বলতে পারছি, কোনো সংকোচ নেই, ভয় নেই, দ্বিধা নেই। এখন এর মধ্যে এই 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 যে স্বায়ত্তশাসন বা স্বাধীনতা প্রয়োগের জায়গায় নানা ধরনের সংকট আছে, সেই সংকটের দায় কিন্তু স্বায়ত্তশাসন নয়, সেই সংকটের দায় হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের লেজুর ভিত্তি, আমাদের যে যেটাকে বলে যে প্যাট্রোমোনিয়াল সোসাইটি, এই ধরনের নানা ধরনের সংকট আছে। আমরা আমরা কেন স্বাধীনভাবে কথা বলতে পারি না, আমরা কেন বলি না, আমরা কেন সারাক্ষণ জি হুজুর করতে চাই, কেন আরেকজনকে আমরা নেতৃত্ব দিতে চাই, কেন কি করতে চাই, সেই জন্য স্বায়ত্তশাসন ব্যর্থ হতে পারে না। এখন পর্যন্ত আমরা যে 1973 সালে যে আমরা জানি 4টে বিশ্ববিদ্যালয় দিয়েছিল, এইটা হচ্ছে আমাদের সনদ। সেই সনদের হয়তো প্রয়োগের ক্ষেত্রে নানা ধরনের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তবে আমি বলবো যে এই যে স্বায়ত্তশাসন যেটা আমাদের বঙ্গবন্ধু, জাতির জন্য বঙ্গবন্ধু আমাদের জন্য দিয়েছেন, সেটা আমাদের জন্য রক্ষা কবচ হতে পারে। কারণ স্বাধীন জ্ঞান নির্মাণের ক্ষেত্রে, স্বাধীন চর্চার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, শিক্ষা এবং পাঠদানের পদ্ধতির ক্ষেত্রে অবশ্যই স্বাধীনতা দরকার এবং স্বায়ত্তশাসন দরকার। সেই স্বায়ত্তশাসনকে প্রশাসনিক কাজে অনেকে হয়তো অপব্যাখ্যা করে বা ভুল ত্রুটি সেটাকে প্রয়োগ নানাভাবে করে এটাকে এত ম্লান করতে চায়, কিন্তু আমি আবারও বলছি যে স্বায়ত্তশাসনের কোনো বিকল্প নেই। সেই স্বায়ত্তশাসনকে কীভাবে অধিকতরভাবে কার্যকর করা যায় সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হতে পারে, ডায়ালগ হতে পারে, আমরা এগুলো নিয়ে ভাবতে পারি। কিন্তু স্বায়ত্তশাসনের উদ্দেশ্য ব্যর্থ এই কথাটা আমরা মেনে নিতে পারছি না, কারণ স্বায়ত্তশাসন ব্যর্থ হয়নি। আমি বলবো যে এখন আমাদের হলগুলোতে নানা ধরনের যে সমস্যা, গণরুম, তারপরে যে রাজনৈতিক ইয়ের কথা বলেছে, দখলদারিত্বের কথা বলছে, আমি বলছি এই মুক্তমঞ্চে দাঁড়িয়ে এখানে সরকারি ছাত্র সংগঠন আছে, ছাত্রলীগের কর্মীবৃন্দ আছে, আমি তো মনে করি যে এই কথাগুলো বলার যে স্বাধীনতা, এই যে কোনো ফোরামে আমরা বলতে পারছি, প্রকাশ করতে পারছি, এটাই হচ্ছে স্বায়ত্তশাসন। অর্থাৎ এখানে কেউ কাউকে বাধা দিচ্ছে না। বাধা দিলে সেটা বিশ্ববিদ্যালয় হয় না, সেটা হয়তো মাদ্রাসা হতে পারে, সরকারি ক্যাডেট কলেজ হতে পারে, বা ধরেন এই ধরনের সরকারি কলেজও হতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে যেখানে ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে, এবং সেই স্পিরিট নিয়ে আমরা এখানে পড়াশোনা করছি। আমরা বলবো যে এখানে এই আইনের প্রয়োগের ক্ষেত্রে নানা ধরনের ত্রুটি হয়তো আছে, সেই ত্রুটিগুলো আমাদেরকে কীভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমরা নানা ধরনের কথা আলোচনা আজকে বিতর্কের মধ্যে দিয়ে হয়তো বা একটা সঠিক উপায় বেরিয়ে আসবে। আরেকটা কথা আমাদের এক বলেছে, সম্মানিত সরকার দলের প্রধানমন্ত্রী বলেছে যে এই যে দলীয় রাজনীতি, আমি যদি বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 600 শিক্ষক আছে, 600 শিক্ষকের মধ্যে কত % শিক্ষক সরাসরি রাজনীতির সাথে জড়িত। এখন এই যে এই ধরনের 1%, 2% হতে পারে বা 3% হতে পারে, কিন্তু সবাইকে এক ধরনের যে দলীয় রাজনীতির যে লেজুর ভিত্তি বলে যে অপবাদ দেওয়া হচ্ছে, সেটা কি সত্যি? অবশ্যই না। সেখানে রাজনীতি কি? রাজনীতির সংজ্ঞা যদি আমরা বলি, সেটা হচ্ছে মানুষের জন্য কল্যাণ করা, মানুষের জন্য সার্ভিস ডেলিভারি করা, ওয়েলফেয়ার নিশ্চিত করা। এখন রাজনীতির বিমুক্ত কি পরিবেশ বা ক্যাম্পাস প্রতিষ্ঠা করা সম্ভব? এখন সেখানে তো রাজনীতি থাকবেই। আমি যদি বলি ধূমপান মুক্ত ক্যাম্পাস, রাজনীতি মুক্ত ক্যাম্পাস, এটা কি হবে? বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে রাজনীতি সেখানে থাকবেই। রাজনীতি মুক্ত তো কোনো ক্যাম্পাস প্রতিষ্ঠিত হতে পারে না। সেখানে আপনার কাছে অপশন আছে, আপনি কি নেবেন, কি মতবাদ আপনি গ্রহণ করবেন। এখানে আমাদের বাম সংগঠন আছে, ছাত্রলীগ আছে, অন্যান্য সামাজিক সংগঠন আছে, আপনারা যারা জুডু করছেন, বিতর্ক করছেন, এটাও আপনাদের জন্য ওপেন আছে। এখন আপনাদের চয়েস যে আপনি কোন সংগঠনের সাথে যাবেন, কোন সংগঠন আপনার জন্য সঠিক ভ্যালু এডিশন হবে। এখন তো কাউকে তো কেউ বাধা দিচ্ছে না, কাউকে জোর করা হচ্ছে না। যদি করা হয় সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে, সেটা বিশ্ববিদ্যালয় আইনের কাঠামোতে, শাস্তির কাঠামোতে সেটা নিয়ে আসতে পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল যে স্পিরিট, অর্থাৎ স্বাধীন মানুষ তৈরি করা, সেটা বিশ্ববিদ্যালয় করতে পারছে কিনা। সবাইকে, জি স্যার আমার সময় শেষ, তারপর আমি বলছি যে সবাইকে একটি লেভেলিং করা মনে হয় ঠিক হবে না। এখানে আমাদের মধ্যে ত্রুটি থাকবে, আমাদের মধ্যে থাকবে, কিন্তু আমরা সবাই মিলেই গণতন্ত্রের পূজা করবো, আমরা স্বায়ত্তশাসনের মেনে নেব। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যারকে। উচ্চকক্ষের গঠনমূলক বক্তব্য শেষ। বিরোধী দলীয় নেতা যদি যুক্তি খণ্ডন করতে চান, তাকে 2 মিনিট সময় দেওয়া হচ্ছে যুক্তি খণ্ডনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মনে হয়
প্রধানমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী কেউই এমন কোনো যুক্তি উপস্থাপন করতে পারেন নাই যেগুলি খণ্ডন করার কোনো প্রয়োজন আছে। তারপরেও যেমন একটি বিষয় বিজ্ঞ প্রধানমন্ত্রী বলেছিলেন যে ছাত্র সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা ভাইস চ্যান্সেলরের, এটি অগণতান্ত্রিক কোনো বিষয় নয়। যখন সংকটে পড়ে দেশ, জাতি কিংবা কোনো প্রতিষ্ঠান, তখন গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলি আছে অকার্যকর হয়ে পড়ে। ভারত বলুন কিংবা ইউরোপের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানেও জরুরি পরিস্থিতিতে ভেঙে দেওয়ার বিধান আছে, সংবিধানেই সেই বিধান রাখা হয়। ফলে একটি পরিস্থিতি আমি উদাহরণ দিয়ে বলতে পারি, আপনারা জানেন একটি সময় শিক্ষকদেরকে মারা হয়েছিল এবং সেখানে জাকসুর সকল নেতৃবৃন্দই যুক্ত ছিলেন। তখন ছাত্র এবং শিক্ষক সকলে মিলে এই সংসদ বাতিল করার জন্য চাপ দিয়েছিল প্রশাসনকে এবং সেই সংসদ ভেঙে দেওয়া হয়েছিল। এমনকি আইনি ব্যবস্থায় সেই সংসদের 10 থেকে 12 জনের মতো সদস্য 6 মাস জেল কেটেছিলেন। ফলে জরুরি পরিস্থিতিতে এরকম বিধান আইনি ব্যবস্থা হিসেবে থাকা সঙ্গত এবং থাকা উচিত। আমি মনে করি না যে বিজ্ঞ সরকারি পক্ষ এমন কোনো যুক্তি দিয়েছিলেন যেটি খণ্ডন করার প্রয়োজন আছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমরা উচ্চ কক্ষের বক্তব্য শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী সংসদের সভাপতি বক্তব্য প্রদান করবেন। আমরা এখন নিম্ন কক্ষের বক্তব্যের জন্য চলে যাব। এই সংসদ মনে করে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন প্রদানের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। আমি নিম্ন কক্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রয়োগ দিচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। বিশ্ববিদ্যালয়গুলোতে স্বায়ত্তশাসন ব্যর্থ হয়েছে, অবশ্যই আমি এই মত সমর্থন করি। তার কারণ হচ্ছে স্বায়ত্তশাসন নাই বলেই স্বায়ত্তশাসন ব্যর্থ হয়েছে। খুব স্পষ্টতই যে স্পিরিটের জায়গা থেকে মুক্তিযুদ্ধ পরবর্তীকালে ৭৩-এর অধ্যাদেশ তৈরি করা হয়েছিল, যে চেতনার জায়গা থেকে বা যে চর্চার জায়গা থেকে ৭৩-এর অধ্যাদেশের কথা আমাদের তৎকালীন মুক্তিযোদ্ধাগণ ভেবেছিলেন, গত বছরগুলিতে সেই চর্চা এবং এই চিন্তার গুরুতর, বিপজ্জনক এবং ভয়াবহ পতন ঘটেছে আমাদের দেশে। এটি আমরা লক্ষ্য করব যদি আমরা আমাদের উচ্চশিক্ষার দিকেই আমরা যদি তাকাই। আপনারা লক্ষ্য করেন বাংলাদেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, তার মধ্যে মাত্র 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তথাকথিত ৭৩-এর অধ্যাদেশ পরিচালিত স্বায়ত্তশাসন আছে। বাকিগুলোতে কিন্তু স্বায়ত্তশাসনের কোনো কিছুই অবশিষ্ট নাই। দ্বিতীয়ত, অসংখ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যেখানে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে, যেখানে আপনাকে কার্ড পাঞ্চ করে ঢুকতে হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের সহকর্মীগণ বা শিক্ষার্থীগণও সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে এখন আদর্শ বলে মনে করেন এবং সব জায়গায় প্রচার করেন, যেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি উচ্চকক্ষের বিরোধী দলীয় নেতার উল্লিখিত একটি ঘটনা আমি বলতে চাই। উনি উল্লেখ করেছেন যে একটি ঘটনা ঘটেছিল তৎকালীন সময়ে জাকসু এবং সেই সময়কার সরকার দলীয় ছাত্র নেতারা শিক্ষকদের মেরেছিলেন। আমরা তখন 2য় বর্ষের ছাত্র। দুর্ভাগ্যজনকভাবে যে শিক্ষকগণ মার খেয়েছিলেন তাদের মধ্যে কেউ কেউ আদালতে গিয়ে বলেছিলেন যে আমরা মার খাইনি। যে প্রসঙ্গগুলো আমাদের উচ্চকক্ষে আমাদের সহকর্মীগণ উত্থাপন করেছে, সেই প্রসঙ্গগুলো আবার নতুন করে বলার কিছু নেই। এগুলো বহুভাবে আলোচিত হয়েছে এবং বারবার বলা হয়েছে যে উচ্চশিক্ষা বাংলাদেশে ভয়াবহভাবে রাজনীতিকরণ ঘটেছে। আমার এই একটু পরে নিচ্ছি, উচ্চকক্ষ রাজনীতিকীকরণ এই শব্দটার ব্যাপারে আমার আপত্তি আছে। আমি বলবো দলীয়করণ ঘটেছে, কারণ আমি রাজনীতি যুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের পক্ষে, রাজনীতি মুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের পক্ষে নই, কিন্তু রাজনীতিকীকরণের নামে দলীয়করণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই দলীয়করণই স্বায়ত্তশাসনকে বিঘ্নিত করেছে। দ্বিতীয়ত, স্বায়ত্তশাসন বলতে আমাদের আলোচনা থেকে মনে হবে শুধুমাত্র নির্বাচন, শুধুমাত্র রাজনীতি। আপনারাই বলুন যে স্বায়ত্তশাসন আমাদের
ক্লাসরুমে রক্ষা করা সম্ভব কিনা, আমাদের শিক্ষার্থীরা চাইলেই শিক্ষকদের প্রশ্ন করতে পারেন কিনা, চাইলেই শিক্ষকদের সঙ্গে তর্কে লিপ্ত হতে পারেন কিনা। আপনারা বলুন, যদি কোনো শিক্ষক নিয়মিত ক্লাস না নেন, 3টি বা 4টি ক্লাস নিয়ে কোর্স শেষ করে দেন, সেই শিক্ষককে আপনারা প্রশ্ন করতে পারেন কিনা? যেহেতু সেটা পারেন না, তাহলে সেটা স্বায়ত্তশাসন নয়। অথচ ৭৩ অধ্যাদেশে এই কথা স্পষ্টভাবেই বলা আছে যে শিক্ষকদের দায়িত্ব কি। শিক্ষকদের দায়িত্ব শুধু শিক্ষা বা গবেষণায় সহায়তা করা না, শিক্ষকদের দায়িত্ব আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে পার্সোনাল কন্টাক্ট মেনটেন করা। দ্বিতীয় একটি দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভ থাকা। তাহলে ৭৩ অধ্যাদেশের মূল স্পিরিট যেটা, সেটি হচ্ছে একটি মুক্ত চিন্তা, স্বাধীনভাবে চিন্তা, প্রশ্ন করার স্বাধীনতা, জিজ্ঞাসা করার স্বাধীনতা, চ্যালেঞ্জ করার স্বাধীনতা। সেটি যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে স্বায়ত্তশাসন কোথা থেকে আমাদের আসবে? আপনি বলেছেন যে আমরা বর্তমান বিশ্ববিদ্যালয় পর্যায়ে মুক্তিযুদ্ধ চেতনার চর্চা যেটি, সেটি আমরা করতে পারছি না। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা নিপীড়ন বিরোধী আন্দোলন করেছি, সফল আন্দোলন করেছি, এবং জাতীয় পর্যায়ে একটি নিপীড়ন বিরোধী নীতিমালা হয়েছে। এটি কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার চর্চা নয়? নিপীড়ন বিরোধী নীতিমালা না, যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা। যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একই সঙ্গে আমরা এবার এমন দাবিও করেছি যে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালার সঙ্গে যায় না বা সেটাতে পড়ে না এইরকম নিপীড়ন বিরোধী নীতিমালাও সংযুক্ত করার জন্য, বিশেষ করে র্যাগিং বা ফাপড়ের নামে যে অমানবিক এবং মানসিকভাবে বিকৃত অত্যাচার হয়, তার একটি সেগুলো সামাল দেওয়ার জন্য এটি জরুরি। সেই স্বায়ত্তশাসন বলতে আপনারা যদি মনে করেন যে আমরা এই জাহাঙ্গীরনগর গ্রুপে যে কোনো কথা যে কোনোভাবে বলা যাবে, সেটি কিন্তু স্বায়ত্তশাসন নয়। আপনারা যদি মনে করেন যে ফেসবুকে ইনস্ট্যান্টলি আপনারা যে কোনো কথা বলতে পারবেন, স্যার প্রশ্নটি হচ্ছে স্বায়ত্তশাসনের নামে আমরা জাহাঙ্গীরনগরে যে কোনো কিছু লেখাই হচ্ছে মুক্তবুদ্ধি চর্চা নয়। তাহলে স্বায়ত্তশাসনের নামে শিক্ষার্থীরা যদি মুক্ত মঞ্চে বসে শীষ দেয়, তারপর হচ্ছে সেখানে টিটকারিমূলক কথা বলে, এটা কি মুক্তবুদ্ধির চর্চার অংশ হবে কিনা? আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। মুক্ত মঞ্চে যে ধরনের দর্শক শ্রোতাদের যে চর্চা ছিল একটা সময়, আমরা যখন ছাত্র ছিলাম, সেই চর্চার অবনতি ঘটেছে বলেই আমি নিজে আমার পর্যবেক্ষণ থেকে মনে করি। তার কারণ হচ্ছে আমার প্রথম যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার সাথেই যায়। অর্থাৎ যে চিন্তা থেকে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে ৭৩ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছিল, সেই জায়গা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। এবং বিষয়টি শুধু বাংলাদেশের নয়, আপনারা পাশে ভারতের দিকে তাকান। বর্তমান সরকার, ভারতে হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় আসার পরে সেখানে তাদের প্রথম এবং প্রধান আক্রমণের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ভারতে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো মুক্তবুদ্ধি বা মুক্ত চিন্তা চর্চার কেন্দ্র, যেখান থেকে প্রশ্ন উত্থাপিত হয় সেইগুলো। এখানে আরেকটা জিনিস আমি যুক্ত করতে চাই, বিশ্ববিদ্যালয় এবং কিন্ডারগার্টেনের মধ্যে পার্থক্য আছে, বিশ্ববিদ্যালয় প্রাইমারি স্কুলের মধ্যে পার্থক্য আছে। আমাদের শিক্ষার্থীদের একটি বড় অংশই যে চর্চার মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষায় উত্তীর্ণ এখানে ভর্তি হন, তারা সেখানে মনে করেন যে তাদেরকে আসলে কিন্ডারগার্টেন বা স্কুলের মতো করে পড়ানো হবে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের যে ধারণা, সেটি কিন্তু কোনোভাবেই কিন্ডারগার্টেনে পড়ানোর মতো করে পড়ানো বিষয় না। এখানে পেডাগজি নামে একটি শব্দ আছে, হয়তো আপনারা সবাই অনেকেই জানেন বা অনেকে জানেন না, যেটা নিয়ে শিক্ষা কিভাবে দেওয়া হবে সেটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয়। এবং ক্রিটিক্যাল পেডাগজি বলে একটা শব্দ আছে, যেখানে আপনি শিক্ষকের সঙ্গে একটু দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আপনি প্রধানমন্ত্রী, আপনাকে অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। ক্রিটিক্যাল পেডাগজির দিকে প্রধানমন্ত্রীর ক্ষমতা যদি আমি ব্যবহার করি, আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল পেডাগজির মূল বিষয়টাই হচ্ছে আপনি স্পিকার চাইলে আমার মাইক বন্ধ করতে পারেন।
শিক্ষার জন্য আপনি ক্লাসরুমে যদি প্রশ্ন করতে না পারেন, আপনার পড়াশোনাটাই যদি চিন্তা করার উপযুক্ত না হয়, মুখস্থ করে খাতায় বমি করার মতো হয়, সেটি কোনোভাবেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন কোনোভাবেই প্রতিষ্ঠিত করবে না। আমাদের শিক্ষা পদ্ধতিও পাল্টাতে হবে। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সরকার দল থেকে মাত্র বলে গেলেন যে আমরা মুক্ত বুদ্ধির চর্চা করছি না, আমরা অবাধ স্বাধীনতা যেটি সেটি ব্যবহার করতে পারছি না। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত দু সপ্তাহ জুড়ে একটি নাট্য উৎসব হয়েছে। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ খুব কম সময় খালি থাকে। বিষয়টি হচ্ছে, উনি বলেছেন যে ক্লাসরুমে একজন শিক্ষার্থী একজন শিক্ষককে চ্যালেঞ্জ করতে পারে কিনা, প্রশ্ন করতে পারে কিনা। এই ক্লাসরুমে একজন শিক্ষার্থী একজন শিক্ষককে চ্যালেঞ্জ করতে না পারলেও ক্ষেত্র বিশেষে কয়েকজন মাত্র গুটি কয়েক হাতে গোনা শিক্ষককে হয়তো চ্যালেঞ্জ করা যায় না, কিন্তু আমাদের শিক্ষকরা আমাদেরকে সেই সুযোগটি দেন বলে আজকে আমরা এখানে 4 জন শিক্ষার্থীর পাশে 4 জন শিক্ষকও পেয়েছি, যারা আমাদের সাথে কথা বলছে, যারা আমাদের যে কোনো প্রশ্ন শুনছে সেই চ্যালেঞ্জটি নিচ্ছে এবং চ্যালেঞ্জের জবাব দিচ্ছে। এই মুক্ত মঞ্চে আজকে যতজন দর্শক আছে, এই দর্শক সারিতে যারা বসে আছেন এবং আমরা এখানে যারা আছি, আমরাই সেই যে 73-এর যে স্বায়ত্তশাসন, সেই স্বায়ত্তশাসনের উদ্দেশ্য সফল করার জন্য স্টেক হোল্ডার আমরাই। কারণ এখানে আমরা যারা বসে আছি সবাই মুক্ত বুদ্ধির চর্চা করছি। এই মুক্ত মঞ্চে দাঁড়িয়ে আমরা সরকার কিংবা যে কোনো স্টেক হোল্ডার যারাই যখন যে কোনো খারাপ কাজ করছে কিংবা গণবিরোধী কাজ করছে তাদের সমালোচনা আমরা করতে পারছি। আমরাই হচ্ছি সেই স্টেক হোল্ডার যারা হচ্ছে 73-এর সেই যে অ্যাক্ট আছে, যে স্বায়ত্তশাসন, সেই স্বায়ত্তশাসনের ধারক এবং বাহক। কারণ স্বায়ত্তশাসনের ধারণ সবাই করবে এটি প্রত্যাশিত নয়। একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছে, সেই শিক্ষকদের অনেক দল আছে, মত আছে, পথ আছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে তাই আছে। শিক্ষার্থীদের সামনে অনেক চয়েস আছে, তারা সেই চয়েসগুলো নিয়ে নিজ নিজ চয়েসে সবাই এগিয়ে যায়। সেজন্য আমরা এটি প্রত্যাশা করতে পারি না যে সব শিক্ষার্থী সেই 73-এর যেই আমাদের স্বায়ত্তশাসন আছে সেই স্বায়ত্তশাসন তারা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে যাবেন, কিংবা সব শিক্ষকও একই সারিতে থাকবেন। মত আছে। সরকার দলের কথাই আসলে তারা বলে দিয়েছেন যে অনেক মত আছে, অনেক পথ আছে। মত যেমন আছে, পথ যেমন আছে, এটার বিপরীত তো কথাবার্তা আছে। এটি আমরা বলতে পারছি কিনা, এটি আমরা বলতে পারছি। তিনি স্বীকার করে নিলেন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা করেছি। লক্ষ্য করুন, একটি বিশ্ববিদ্যালয়ের একটি আন্দোলন সেটি গণ আন্দোলনের রূপ নিয়েছে, সেটি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে, সেটির প্রেক্ষিতে জাতীয় একটি নীতিমালা হয়েছে। এটি কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা অর্জন নয়? এটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অর্জন। একটি বিশ্ববিদ্যালয় থেকে যদি এটি হতে পারে, তাহলে আমরা কিভাবে বলবো যে স্বায়ত্তশাসনের কথা তারা বলছেন সেটির বিকল্প কিংবা সেটি আজকে ব্যর্থ হয়েছে? বিষয়টা হচ্ছে স্বায়ত্তশাসনটি ব্যর্থ হয়নি। কেন ব্যর্থ হয়নি? স্বায়ত্তশাসন তারা স্বায়ত্তশাসনের কাঠামো নিয়ে সমালোচনা করেছেন। কাঠামোতে কি আছে? একজন উপাচার্য নিয়োগ করার জন্য বিভিন্ন আপনার প্রশ্ন স্যার প্লিজ। সবাইকে ধন্যবাদ। আপনি যে বিষয়টি নিয়ে কথা বলছেন, যে জাতীয় যে নীতিমালা হয়েছে, সেই নীতিমালা এখন থেকে আন্দোলনের মাধ্যমে আমাদের যে মুক্ত চিন্তা করি, আমরা যে ভালো কথা বলি বা যুক্তির মধ্যে অবস্থান করি, সেই অবস্থান থেকে রাষ্ট্র বাধ্য হয়েছে এরকম একটি নীতিমালা করতে। এখন প্রশ্ন হলো যে আমরা যে স্বায়ত্তশাসন কনসেপ্টের কথা বলছি, সেই স্বায়ত্তশাসন কনসেপ্টটি কিন্তু এটা একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। সেই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের যে একটা অ্যাপ্লিকেশন থাকার কথা, সেই অ্যাপ্লিকেশনের জায়গাটা আমরা যদি প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিকে তদারক করি, আমরা যদি দেখে আসি বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে খোঁজ খবর নেই, সেখানে কিন্তু একটা প্রশ্ন জাগে যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কি যৌন নিপীড়ন হচ্ছে, যেটা যারা নিপীড়িত হচ্ছে বা যারা লাঞ্ছিত হচ্ছে বা যারা অভিযোগ করছেন, অভিযোগকারী যারা, তাদের দাবিটাকে ধরে প্রশাসন বা একটা যে প্রাতিষ্ঠানিক কাঠামো আছে তারা কি সেটা সঠিক বিচার করছেন? জি ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর আমি বলতে চাই, 2018 সালের আগ পর্যন্ত তো আমাদের একটা নীতিমালাই ছিল না, যেই নীতিমালাটিকে মানদণ্ড ধরে আজকে আদালত কিংবা আইন সেই যে ধর্ষক কিংবা যে নিপীড়ক তার বিরুদ্ধে প্রয়োগ করা হবে। এখন আমরা সেটি পাচ্ছি এবং সেটি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অর্জন। আমরা বলতে পারি আজকে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের শিক্ষকরা নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় কি চাঁদের দেশে নাকি? সেটি তো আমাদেরই। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি তাদের কি সেই অধিকারটুকু নেই? এই যে যারা জ্ঞান নিয়ে বসে আছেন তাদের জ্ঞান গ্রহণের জন্য সেটি তো আছে। এবার বলছি আরেকটি বিষয় বলছি, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে শিক্ষার্থীরা আজকে সরকারি বিশ্ববিদ্যালয় এখানে ক্লাস না নিয়ে সেখানে নিচ্ছে। আজকে আমাদের স্বায়ত্তশাসনে কি রয়েছে? একজন অধ্যাপক সপ্তাহে মাত্র 12 ঘন্টা তিনি তার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান বিতরণের জন্য দিতে বাধ্য থাকবেন। বিষয়টি হচ্ছে এই 12 ঘন্টা তিনি এক সপ্তাহে দিবেন, এক দিনে নয়। সেটি তিনি ক্লাসরুমে না দিলেও পারেন।
এখন স্বায়ত্তশাসনের মূল উদ্দেশ্য কিন্তু এটি নয় যে আজকে শিক্ষক, আপনি কিন্ডারগার্ডেনের উদাহরণ দিয়েছেন, আমি কিন্ডারগার্ডেনের কথাই বলছি। বিশ্ববিদ্যালয় কিন্ডারগার্ডেন নয় যে একজন শিক্ষক প্রতিদিন ক্লাসে আসবেন নিয়মতান্ত্রিকভাবে, ক্লাসে শিক্ষার্থীরা বসবেন, তারা কি পড়া শিখে এসেছে তারা সেটি নিবেন এবং তাদেরকে কি পড়া আছে সেটি দিবেন। এক বিশ্ববিদ্যালয় সেটি নয়। বিশ্ববিদ্যালয় জায়গাটি হচ্ছে সেই জায়গাটি একজন শিক্ষক চাইলে কয়েকজন শিক্ষার্থী ডেকে তিনি যেগুলি সাথে আলোচনা করতে পারেন, সেটি তার সেখানে জ্ঞান বিতরণের সেটি অংশ হতে পারে। স্বায়ত্তশাসন কিন্তু আমাদেরকে সেটি বলছে। স্বায়ত্তশাসন আমাদেরকে এটি বলেনি যে আজকে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে শুধু ক্লাসে শিক্ষাদান করবেন আর সেটি প্রতিদিন নিয়মিত ঘন্টা ধরে, বিষয়টি এটি নয়। আজকে আমার স্যার বলে গিয়েছেন যে কোন প্রেক্ষাপটে আজকে আমাদের স্বায়ত্তশাসন এসেছে। আইয়ুব খান আমলে যখন আমাদের শিক্ষকদের যে নিয়ম দ্বারা আজকে নিয়ন্ত্রণ করা হতো সেটি ছিল কালো আইন, সেটি ছিল শিক্ষকদের কোনো স্বাধীনতা ছিল না, শিক্ষকদের রাষ্ট্র নিয়ন্ত্রণ করতো। সেখান থেকে বেরিয়ে আসা স্বপ্নে কিন্তু আমরা আজকে ৭৩ অ্যাক্ট পেয়েছি, আমরা এই স্বায়ত্তশাসন পেয়েছি। সেই প্রেক্ষাপটে আমরা যদি শিক্ষকদেরকে আবারও গণ্ডিবদ্ধ হওয়ার প্রত্যাশা করি, সেই প্রত্যাশাটা আমাদের ঠিক হবে না। কারণ আমাদের সেই প্রেক্ষাপটে তাহলে আমরা আবার ফেরত যাবো, আমরা সেই প্রেক্ষাপটে ফেরত যেতে চাই না। বিষয়টি হচ্ছে শিক্ষক শুধুমাত্র তার নিজের গণ্ডির মধ্যে থাকবেন এটি নয়। আজকে আমরা যদি দেখি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আজকে মুক্তবুদ্ধি চর্চা হচ্ছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আজকে বিতর্ক চর্চা হচ্ছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নাটক হচ্ছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আজকে প্রগতিশীল ছাত্র সংগঠন রয়েছে যারা আজকে যদি আজকে একজন স্কুলের শিক্ষার্থীও আজকে সড়ক দুর্ঘটনা মারা যান, তারা রাস্তায় নামেন, তারা সহমত পোষণ করেন, তারা হচ্ছে যে রাস্তা গিয়ে আন্দোলনটি করেন, যে কোনো ন্যায্য অধিকার আন্দোলন। আজকে কোটা সংস্কার আন্দোলন রয়েছে, আমাদের নিরাপদ সড়ক আন্দোলন রয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা কি সেখানে অংশগ্রহণ করেননি? সেখানে সহমত ভাইরা যেমন ছিলেন, সহমত বিরোধী ভাইরা অনেক বেশি শক্তিশালী ছিলেন, যার কারণে আমাদের অনেক বেশি অর্জন হয়েছে। তাই আশা করছি এখানে যারা বসে আছেন, আমরা যারা বসে আছি, আমরাই সেই স্বায়ত্তশাসনের স্টেক হোল্ডার, যারা স্বায়ত্তশাসন যে স্বপ্ন এবং বাস্তবতা সেটাকে এগিয়ে নিয়ে যাবো, সেটাকে সফল করবো। স্বায়ত্তশাসন ব্যর্থ হয়নি, ব্যর্থ হবে না যতদিন আমরা আছি। ধন্যবাদ। ধন্যবাদ বিরোধী দলীয় নেতাকে। ফ্লোর দিচ্ছি মাননীয় মন্ত্রীকে। মাননীয় মন্ত্রী। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনার সূত্র শুরুতে আমি একটা এক্সাম্পল দিতে চাই যে মানুষের যে বডির কথা বলি, এই বডির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো তার হার্ট। তা হার্টটি যদি নষ্ট হয়ে যায়, সবকটা পার্টসই গুরুত্বপূর্ণ, অর্গানসই গুরুত্বপূর্ণ, হার্ট অপেক্ষা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ মানুষকে সজীব রাখার জন্য। তো সেখানে এই হার্ট যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কিন্তু সেই জায়গাটা খুব একটা ভালো ক্রিয়া করে না। আমি যেটা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, এই ইতিহাসে যদি আমরা তাকাই দেখি তাহলে দেখা যাবে যে বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে কিন্তু মুক্ত চিন্তা করার জন্য, স্বাধীনভাবে ভাবার জন্য, নতুন নতুন জ্ঞান প্রডিউস করার জন্য, জ্ঞান ভাবনাগুলি অন্যের সাথে কিভাবে মিথস্ক্রিয়া নিয়ে আসা যায় সেরকম একটা ভাবনা থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্ম। আমরা প্ল্যাটোর ইতিহাস দেখেছি, প্ল্যাটো নিজেও একটা তার শিক্ষার্থীদের নিয়ে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন, তারপরে এরিস্টটলও করেছিলেন। আমাদের এখানে নালন্দা হয়েছে, তারও আগে আমাদের গৌতম বুদ্ধ কিন্তু তার শিক্ষার্থীদের দিয়ে তার ইয়েদের দিয়ে একটা আলোচনা অনুষ্ঠানের মতো করতেন, সেখানে তিনি এইসব বিষয় নিয়ে আলোচনা করতেন। তার বেসিক পয়েন্টটা ছিল জ্ঞান বিতরণ করা, আর সেই জ্ঞানকে কিভাবে সমাজে এবং একটা চমৎকার রাষ্ট্র, চমৎকার মানুষ তৈরি করা যায়, সেরকম একটি মানুষ তৈরি করার মতন সেই জ্ঞানকে কিভাবে কাজে লাগানো যায় সেটা ছিল তাদের লক্ষ্য। আর আমরা যদি স্বায়ত্তশাসনের কথা বলি তাহলে যে জ্ঞান, আমি পরে দিচ্ছি আপনার প্রশ্নটা। জ্ঞানের একটা চরিত্র আছে, সেই চরিত্রটা হলো যে আপনি যে মত দিবেন আপনার মতের সাথে আমি দ্বিমত পোষণ করব। এখন আমার কোনো মত যদি আপনার সাথে না যায় তাহলে আপনার কোনো রাইট নেই আমাকে হত্যা করে ফেলার অথবা আমাকে রাজনৈতিকভাবে স্তব্ধ করে দেওয়ার। স্বায়ত্তশাসন কিন্তু আমাকে এই ক্ষমতাটা দিতে চায় যে আপনি আপনার মত প্রকাশ করেন, রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রের পলিসি হবে, রাষ্ট্র কিভাবে চলবে তার সমস্ত দিক নির্দেশনাগুলি কিন্তু আসবে আমার এই জ্ঞান চর্চা থেকে। তাহলে বিশ্ববিদ্যালয়ের কাজ হলো একাধারে জ্ঞান চর্চা করা, জ্ঞান প্রডিউস করা, জ্ঞান বিতরণ করা। আর এখানে আপনি একটা যে পয়েন্ট বলেছেন, পয়েন্টের সাথে আমি একটু দ্বিমত করছি যে ক্লাসরুম তার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পৃথিবীর তাবৎকালে শিক্ষার যে ইতিহাস সেখানে কিন্তু প্যাডাগজির কথা তিনি বলেছেন। আমি বলি যে ফিলসফি অফ কারিকুলাম, যে একটা নির্দিষ্ট কারিকুলাম থাকবে, সেই কারিকুলাম আমি চায়ের টেবিলে বসে শেষ করতে পারবো না, সেই কারিকুলাম আমার পক্ষে খাবার টেবিলে বসে শেষ করা সম্ভব না, তার জন্য একটা ডেফিনেট একটা স্পেস লাগবে, সেই স্পেসটির কথা কিন্তু শিক্ষা কারিকুলাম সুনির্দিষ্টভাবে বলে। আমি সেখানে যাচ্ছি না, আমি যে কথাটি বলতে চাই সেটা হলো যে আমাদের যে স্বায়ত্তশাসন শুধুমাত্র 4টি বিশ্ববিদ্যালয় ভোগ করছে।
আর এখন প্রায় 38টি বা 40টির মতন পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে। সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু তার অটোনমি, তার যে রাইট, শিক্ষা বিতরণের যে ফিলসফি, তার কোনোটিকে গ্রহণ না করে আন্তর্জাতিক নয়া উদারবাদী যে পুঁজি ব্যবস্থা, সেই পুঁজি ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে আপনার শিক্ষার্থীকে সেই শিক্ষা দেন যে শিক্ষার কাজে আসে। প্লিজ প্রশ্ন। স্যার, আপনারা বলছেন যে মুক্তবুদ্ধির চর্চার কথা বলছেন, ক্লাসরুমে মুক্তবুদ্ধির চর্চার কথা বলছেন। এখন কোনো ব্যক্তি যদি তার ব্যক্তি চিন্তাকে প্রতিফলন ঘটাতে চায়, ব্যক্তি চিন্তা নিয়ে আগাতে চায়, তাহলে সেটা কি মুক্তবুদ্ধির চর্চা হবে কিনা? না, এখানে মুক্ত চিন্তা বলতে আমি সেই বিষয়টিকে বুঝাচ্ছি যে প্রথমত হলো আপনি যেটাকে মিন করেছেন, আমি মনে করি না সেরকম চিন্তা কখনো মুক্ত চিন্তা। মুক্ত চিন্তা হলো যে আমি যে লজিকে বিশ্বাস করি, আমার সেই লজিকটি আমাকে করতে দিতে হবে। যেমন আপনি যদি ব্রুনোর কথা জানেন, কোপারনিকাসের কথা জানেন, গ্যালিলিওর কথা জানেন, তারা বিদ্যমান যে জ্ঞান ছিল সেই জ্ঞানকে চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জ করে নতুন একটি জ্ঞান নিয়ে এসেছেন। সেই নতুন জ্ঞানটিকে আমি এনকারেজ করছি কিনা, যদি করি তাহলে আমি বলবো যে আমার মুক্ত চিন্তা চর্চাকে আমি এনকারেজ করছি। আর যদি না করি তাহলে বলবো যে সেটা করছি না। স্বায়ত্ত শাসন, ইংরেজির যে শব্দটি ইউজ করা হয় অটোনমি, সেটা হলো আমার নিজের শাসন, আমি যা বিশ্বাস করি সেটা। তার মানে এই নয় যে আমি আমার যে প্রচলিত যে কনভেনশন আছে সেই কনভেনশনগুলিকে হুপ করে একেবারে প্রত্যাখ্যান করে নতুন একটা কনভেনশন একেবারে চালু করব। আমার সংস্কৃতি, আমার ভ্যালু, এই সব কিছুর মধ্য দিয়ে আমি আমার জাতি গঠনের কাজে আমার নিজেকে নিয়োজিত করব। সেই নিয়োজিত করার কাজটি যেখান থেকে হবে সেটাই কিন্তু স্বায়ত্তশাসনের বেসিক স্পিরিট। আমি যে আলোচনায় ছিলাম সেই আলোচনার সূত্র ধরে আমি খুব সংক্ষেপে বলে দিতে চাই যেটা, যে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বায়ত্তশাসনের কথা বললে আমরা 2006 থেকে শুরু করতে পারি। আমি কিছু ইনফরমেশন দিতে চাই যেখানে আমার মনে হচ্ছে যে আমাদের তর্ক বিতর্কের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলি আমার নবীন শিক্ষার্থীরা হারাই ফেলছে, আমি আপনাদেরকে সেই তথ্যগুলি দিয়ে আমার বক্তব্য শেষ করব। সেটা হলো 2006 সালে বাংলাদেশ সরকারের, তখনকার ক্ষমতাসীন সরকার, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা নতুন প্যারালাল 20 বছরের কৌশলপত্র তৈরি করেছে। সেই কৌশলপত্রের বয়স ছিল 2006 থেকে 2026 সাল পর্যন্ত। সেই কৌশলপত্রটি যদি আপনাদের কখনো পড়ার সুযোগ হয়, তার প্রত্যেকটি আমি কিছু হিন্টস নিয়ে আসছি, আমি একটু পড়ে শোনাতে চাই সবার জন্য। স্বায়ত্তশাসন কোথায় আছে আমি আশা করি এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যাবে। হায়ার এডুকেশন ইন বাংলাদেশ টুডে ইজ নট ইন প্রপার সেই সঠিক পর্যায়ে নাই, সঠিক ব্যবস্থায় নাই। সেকেন্ডলি বলা হচ্ছে হায়ার এডুকেশন হ্যাজ নট বিন এবল টু মিট দ্য অ্যাসপিরেশনস অফ দ্য পিপল। জনগণকে সে সেইভাবে সংগঠিত করতে পারছে না, উৎসাহিত করতে পারছে না। তারপর বলা হচ্ছে যেটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ইন দ্য গভর্নেন্স অফ দ্য ইউনিভার্সিটি হ্যাজ বিন ওয়ান অফ দ্য রিজনস ফর দ্য ডেক্লাইনিং পারফরমেন্স। আমাদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি যে পারফরমেন্স করার কথা ছিল সেই পারফরমেন্স কিন্তু বাহ্যিক যে শক্তিগুলি আছে, রাজনৈতিক শক্তি আছে, রাজনৈতিক শক্তির কারণে আমাদের থেকে, রাজনৈতিক নেতাদের কারণে আমাদের এখানে কোয়ালিটি যে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না। অনেক ক্ষেত্রে কোয়ালিটি এডুকেশন করার জন্য যে ধরনের ব্যবস্থাপনা থাকার কথা সেটাও আমরা কিন্তু সবসময় পেরে উঠছি না। এই যে না পেরে ওঠার কথা, সেই কারণটা কিন্তু তারা স্বীকার করেছে। স্বীকার করার পরে তারা বলতেছে তোমরা ব্যর্থ, তাহলে কি করতে হবে, তোমাদেরকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। সেই নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তারা মূলত যে কাজটি করতে চাচ্ছে সেটা হলো যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসা। এই নিয়ন্ত্রণে নিয়ে আসার মধ্য দিয়ে বস্তুত যে কাজটা করছে সেটা হলো যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সেটাকে মারাত্মকভাবে ভেঙে দেওয়া, মারাত্মকভাবে সেটাকে ক্ষতিগ্রস্ত করা। আরেকটু তথ্য দিয়ে আমি শেষ করবো, সময় শেষ হয়ে গেছে না, 1 মিনিট পেতে পারি? 30 সেকেন্ড। 30 সেকেন্ড, ওকে। আমি ইয়ে করছি যেটা আপনাদেরকে, ওই যে রিপোর্টটি, ওই রিপোর্টের এক্সিকিউটিভ সামারিতে বলা হচ্ছে কম্পোজিশন ইন ইউনিভার্সিটি, সিনেট and syndicate should be reorganized, reducing the representations of teachers and registered graduates as well as the members of the government nominee to allow for greater representation of stakeholder. আপনি বলেছেন স্টেকহোল্ডারের কথা, ইনক্লুডিং দ্য মেম্বার্স ফ্রম ইন্ডাস্ট্রিজ। তাহলে এখানকার শিক্ষার্থীদের প্রতিনিধি আপনি দেখেন গত 20 বছর ধরে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। তার মানে না হওয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের যে স্বায়ত্ত শাসনের যে স্পিরিট, পার্টিসিপেশনের যে স্পিরিট সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে আস্তে আস্তে শিক্ষক প্রতিনিধি সেখানে কমানো হবে, ছাত্র প্রতিনিধি কমানো হবে।
যে কাজটি করা হবে সেটা হলো যে প্রধানমন্ত্রীর চেয়ে সচিব বেশি সময় নিয়েছেন স্যার। শেষ করে দিচ্ছি আমি সরকারি দলের লোকজন নিয়ে এমন একটি প্রতিষ্ঠান করা হবে যেখানে কথা বলা যাবে না, চাপ ব্যবস্থা সবকিছু বা উপর থেকে নিয়ন্ত্রণ করা হবে। এইরকম ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা কখনো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চালাতে পারবো না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। আমি জানি না এখন এই বিষয়টি হয় কিনা, কিন্তু আমরা যখন ছাত্র ছিলাম তার শেষের দিকে আর্কিওলজি বিভাগের কিছু ক্লাস, এখন যে মুন্নি চত্বর, এই মুন্নি চত্বরে আর্কিওলজি বিভাগের কোনো একজন শিক্ষক ক্লাস নিতেন। পাশে কাল্লু চত্বর নামে আরেকটা চত্বর ছিল, ওই যে গাছগুলো লম্বা লম্বা যে গাছ, ওখানেও আর্কিওলজি বিভাগের ক্লাস হতো খোলা আকাশের নিচে। এখন হয়তো চারুকলা তার বিভাগীয় কারণে করে, কিন্তু সেই সময় এটি সবচেয়ে যে ব্যতিক্রম ইস্যু ছিল যে খোলা আকাশের নিচেও আমাদের শিক্ষকেরা ক্লাসরুম সংকট হোক অথবা যে কোনো কারণেই হোক শিক্ষার্থীদেরকে তার যথোপযুক্ত সময়ে ক্লাসটি নিয়েছেন। সেই সমস্ত শিক্ষকের জন্য জোরে একটা হাতেন। তখন কিছু বলার সুযোগ ছিল না, এখন একটা সুযোগ রেখেছে। ফ্লোর দিচ্ছি আজকের সংসদের সর্বশেষ বক্তা বিরোধী দলীয় সংসদ সদস্যকে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে আমরা বিতর্ক করছি এই মুক্ত মঞ্চে দাঁড়িয়ে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্বায়ত্ত শাসনের যে উদ্দেশ্য সেটি ব্যর্থ হয়েছে। আমরা বলতে চাচ্ছি মাননীয় স্পিকার বিরোধী দলের পক্ষ থেকে যে স্বায়ত্ত শাসনের উদ্দেশ্য আসলে ব্যর্থ হয়নি। প্রসঙ্গ হচ্ছে সরকার দল থেকে তারা কিন্তু বারবার একটি কথা বলছেন যে আজকে স্বায়ত্ত শাসনের যে উদ্দেশ্যগুলো ছিল ধরেই নিচ্ছি, তারা ধরে নিচ্ছেন এই উদ্দেশ্যগুলো সব ভালো উদ্দেশ্য ছিল, সেখানে সব চমৎকার চমৎকার কথা ছিল, আর তারা সেই সমস্যাগুলো দেখছেন যে কথাগুলো বাস্তবায়িত হচ্ছে এই জায়গা থেকে। আর আমরা বলতে চাচ্ছি যে উদ্দেশ্যগুলো বাস্তবায়ন হয়েছে। তাহলে প্রবলেমটি কোথায়? প্রবলেমটি হচ্ছে স্পিকার, তারা যেখানে দেখছেন যে স্বায়ত্ত শাসনের যে উদ্দেশ্যগুলো তারা ভালো দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেখানে কিছু ত্রুটি রয়েছে, যে ত্রুটিগুলো ৭৩-এর অ্যাক্টের মধ্যে সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারিনি, উঠে আসেনি। সেই জায়গা থেকে আমরা বলেছি যেই জায়গাগুলোতে ত্রুটি নেই সেই জায়গাগুলোতে আমরা কোনোভাবেই ব্যর্থ নয়। কেন ব্যর্থ নেই মাননীয় স্পিকার? আমি বিরোধী দলীয় সংসদ সদস্যকে প্রশ্ন করেছিলাম নিম্নকক্ষে যে আজকে ব্যক্তির চিন্তাকে যদি ব্যক্তি প্রতিফলিত করতে চান তাহলে সেটি মুক্ত বুদ্ধি হবে কিনা। মাননীয় বিরোধী দলীয় সংসদে একজন বিজ্ঞ দার্শনিক, সেই জায়গা থেকে তিনি তার দার্শনিক চিন্তা ব্যাখ্যা করেছেন। এখন যদি ব্যক্তি হিসেবে আমি মনে করি আমার ব্যক্তি চিন্তা, আমার ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ থেকে আমি যে চিন্তা করেছি এই চিন্তার বহিঃপ্রকাশ ঘটানো এবং এই চিন্তার বাস্তবায়ন ঘটানো মুক্ত বুদ্ধির চর্চা, তাহলে সেটি অবশ্যই মুক্ত বুদ্ধির চর্চা হতে পারে মাননীয় স্পিকার, যেই স্বায়ত্ত শাসনের মাধ্যমে কিনা আমাদের শিক্ষক সমাজ কিংবা যারা কিনা দায়িত্বশীল আছেন সেই দায়িত্বটি তারা পালন করে যাচ্ছেন। প্রসঙ্গ হচ্ছে সেটি ভালো কি খারাপ, সেই ভালো খারাপের বিবেচনা তো আমরা করতে যাবো না মাননীয় স্পিকার। কথা হচ্ছে উদ্দেশ্য ব্যর্থ হয়েছে কিনা। উদ্দেশ্য ব্যর্থ হয়নি। আজকে শিক্ষককে স্বাধীনতা দেওয়া হয়েছে যে আপনি ১২ ঘন্টার বেশি ক্লাস নেবেন না। শিক্ষক ১২ ঘন্টার বেশি ক্লাস নেয় না, বাস আমার সাহিত্য স্বাধীনতা ব্যর্থ সফল হয়েছে। আজকে শিক্ষককে বলা হয়েছে যে আপনার কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা, আপনি শিক্ষার্থীদেরকে পাঠদান করবেন গবেষণার অংশ হিসেবে। সেই জায়গা থেকে শিক্ষকরা কি করছেন? গবেষণা করছেন, তারা যৌথ গবেষণাও করছেন। তো সেই জায়গাতে আসলে সাহিত্য শাসনের উদ্দেশ্য ব্যর্থ হয়নি মাননীয় স্পিকার। যে প্রশ্নটি আপনার। জি, আমার মনে হয় একটু আপনার তথ্যে ভুল আছে। জাহাঙ্গীরনগরের যে নিয়ম বা বিধি সেই অনুযায়ী প্রভাষকদের সপ্তাহে ক্লাস নেওয়ার সময়সীমা হচ্ছে 16 ঘন্টা, আর সহকারী অধ্যাপকদের 14 ঘন্টা, সহযোগী অধ্যাপকদের 12 ঘন্টা, অধ্যাপকদের 10 ঘন্টা। কিন্তু মুশকিলটা হচ্ছে এটি কিন্তু ৭৩-এর অধ্যাদেশে না, এটি হচ্ছে একাডেমিক কাউন্সিলে 1998 সালে আইন করা হয়েছিল সেই আইন অনুযায়ী। এবং দ্বিতীয় আরেকটা কথা আমি উল্লেখ করতে চাই যে মুক্ত বুদ্ধি নিয়ে অনেক কথা আপনারা বলেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতাও বলেছেন। আমার খুব সহজ একটা প্রশ্ন, আমি আপনার মতামত মেনে নেব, আমি আপনার মতামতের জন্য জীবন দেব, কিন্তু আপনি যদি আমার মতামত প্রকাশের জন্য আমাকে মেরে ফেলেন তখন আমি কি করব? আমি বলে যাব মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন আমরা যে সার্জেন্ট একাডেমিক কাউন্সিলের কথা বললেন সেই একাডেমিক কাউন্সিলটা কিন্তু মূলত ৭৩-এর অধ্যাদেশ বলেই করা হয়েছিল। অর্থাৎ সেই একাডেমিক কাউন্সিলের যে সিদ্ধান্ত, সেই একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তটা প্রকারান্তরে ৭৩ অ্যাক্টের কারণে আমরা পেয়েছি। সেই জায়গা থেকে এটা অবশ্যই ৭৩ অ্যাক্টের ফসল। দ্বিতীয় কথা মাননীয় স্পিকার, আপনারা ভাবছেন যে আমি হয়তো মানে স্বায়ত্ত শাসনের পক্ষে অনেক কথা বলছি, ব্যাপারটি এরকম নয়। আজকে লক্ষ্য করুন আমাদের স্বায়ত্ত শাসনটা উদ্দেশ্যটা ব্যর্থ হয়নি এই কারণে, কারণ স্বায়ত্ত শাসনের মধ্যে যে ভালো দিকগুলো ছিল সেই উদ্দেশ্য পূরণে আমরা সফল হয়েছি। স্বায়ত্ত শাসনের দিকে যে খারাপ জায়গাগুলো ছিল, অর্থাৎ যে জায়গাগুলো সময় বদলের সাথে বদলানো দরকার ছিল, সেগুলো আমরা বদলাতে ব্যর্থ হয়েছি। আজকে লক্ষ্য করুন তাহলে আমরা আসলে কোন সমস্যাটা করেছি? আমাদের সমস্যাটা স্বায়ত্ত শাসন নয়, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা তৈল মর্দনে ব্যস্ত হয়ে পড়েছি। মানুষকে আমি হরপ্রসাদ শাস্ত্রীর কিছু উক্তি এখানে উল্লেখ করতে চাই। হরপ্রসাদ শাস্ত্রী তার তৈল নামক একটা নিবন্ধে লিখেছিলেন, তৈল হচ্ছে সর্বশক্তিমান যাহা বিদ্যার অসাধ্য,
যাহা বলের অসাধ্য, যাহা ধনের অসাধ্য, যাহা কৌশলের অসাধ্য, তাহা কেবল একমাত্র তৈল দ্বারাই সিদ্ধ হতে পারে। যে সর্বশক্তিময় তেল ব্যবহার করতে জানে সে সর্বশক্তিমান, তাহার কাছে জগতের সকল কিছুই সোজা। যে তৈল দিতে পারে তাহার বিদ্যা না থাকলেও সে প্রফেসর হতে পারে, সাহস না থাকলেও সেনাপতি হতে পারে মানব স্পিকার। আজকে তিনি আরেকটি কথা বলেছেন যে নিকৃষ্টতম তৈল পাওয়া যায় অতি দুর্লভ, যাহার বিদ্যা আছে তাহার তৈল আমার তৈল অপেক্ষা অধিক মূল্যবান। যাহার বিদ্যার উপর বুদ্ধি আছে তাহার তৈল আমার চেয়েও বেশি মূল্যবান। আর যাহার বিদ্যার উপর বুদ্ধির উপর ধন আছে তাহার তৈলের প্রতি বিন্দুর মূল্য লক্ষ টাকা। কিন্তু তৈল না থাকিলে তাহার বুদ্ধি থাকুক, তাহার বিদ্যা থাকুক, তাহার হাজার ধন থাকুক, কোনো কিছুই আসলে কাজে আসবে না। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? আজকে স্বায়ত্ত শাসনের নামে, যেটা কিনা আমাদের বিরোধী দলীয় মানে উচ্চকক্ষে তারাও বলতে চেয়েছেন, স্বায়ত্ত শাসনের নামে যে সুযোগটা রাজনৈতিক নেতৃবৃন্দ কাজে লাগাতে চাচ্ছেন, স্বায়ত্ত শাসনের নামে যে সুযোগটা আজকে অসাধু যারা কিনা শিক্ষকতা করতে আসেনি, পেশা করতে এসেছেন, তারা কাজে লাগাচ্ছেন, সেই মানুষগুলো মূলত স্বায়ত্ত শাসনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণে ব্যর্থ হচ্ছেন। স্বায়ত্ত শাসন তার উদ্দেশ্য পূরণে কখনোই ব্যর্থ হয় নাই। অর্থাৎ সেই শিক্ষকদেরকে কিংবা যারা কিনা সেগুলোকে অবৈধভাবে তারা কিনা সেগুলো বাস্তবায়ন করেন কিংবা কাজে লাগান, সুযোগটাকে ব্যবহার করেন, তারা আসলে মূলত এখানে আমাদের ঘৃণার শিকার হতে পারে। স্বায়ত্ত শাসন কখনোই ঘৃণার শিকার নয়, স্বায়ত্ত শাসনের উদ্দেশ্য কখনোই ব্যর্থ হয়নি মানব স্পিকার। জি, আমার প্রশ্নটা হলো, আপনি যেখান থেকে শুরু করেছেন যে একটা ইউনিভার্সিটির সাথে অনেক স্টেক হোল্ডার থাকে, স্টুডেন্টরা নিজের একটা স্টেক হোল্ডার, আমরা শিক্ষকরা একটি, তারপর রেজিস্টার্ড গ্রাজুয়েট যারা তারা, রাষ্ট্র হলো আরেকটি স্টেক হোল্ডার। আমার প্রশ্ন হলো যে স্বায়ত্ত শাসনের প্রেক্ষাপটটি কেন আমরা দেখছি শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয়ের ভেতরকার যে কমিউনিটি আমরা সেটাকে ভোগ করছি কি না, সেটার সাথে কর্মচারী কর্মকর্তারা আছে সেখানে, আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে স্বাধীনতা ভোগ করছি কিনা, আমি ক্লাস নিচ্ছি কিনা, এটা তো একটা প্রতিযোগিতা আছে। হ্যাঁ, আবার কোন শিক্ষক গবেষণা করছেন কি করছে না সেটাও কিন্তু আরেকটা প্রতিযোগিতা এখানে আছে। আমার প্রশ্নটা হলো যে স্বায়ত্ত শাসনকে পরিপূর্ণ করার জন্য রাষ্ট্র নামক যে স্টেক হোল্ডার আছে তার দায়িত্বের যে জায়গাটা, সে কি সঠিকভাবে সেটা পালন করছে? যদি না করে থাকে আসলে তার আমি বলছি মানব স্পিকার, আজকে যখন স্বায়ত্ত শাসনের বিষয়টা আমরা প্রেক্ষাপটটা বর্ণনা করেছিলাম, স্বায়ত্ত শাসনটা সামন্ততান্ত্রিক সমাজের ব্যবস্থার কথা আপনারা অবশ্যই জানেন যে গির্জার উপর এক ধরনের প্রভাব দেওয়া হয়েছিল। গির্জা সর্বময় ক্ষমতার অধিকারী ছিল, কারণ ধারণা করা হতো ধর্মকে নিয়ন্ত্রণ করতে হলে, ধর্মভিত্তিক সমাজ গড়তে হলে গির্জার প্রাধান্য থাকতে হবে। সেই গির্জা কি করেছে, সেই পোপরা তাদের উপর ক্ষমতা, যে অর্পিত ক্ষমতা, সেটি তারা অপব্যবহার করেছে, তারা গির্জার বিরুদ্ধে কথা বলে হত্যা করেছে। আজকে স্বায়ত্ত শাসনটা ঠিক এরকমই একটি ব্যাপার ছিল। স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছিল মুক্ত বুদ্ধির চর্চা করার জন্য। এখন যদি সেই স্বায়ত্ত শাসনকে গ্রহণ করার পর সেই মুক্ত বুদ্ধির চর্চা সে তার নিজ বুদ্ধির চর্চা হিসেবে নিয়ে নেয়, তাহলে সেখানে দায় কখনোই স্বায়ত্ত শাসন নয় মানব স্পিকার। আজকে লক্ষ্য করুন, আজকে শিক্ষকরা কিংবা আজকে কর্মচারীরা স্বায়ত্ত শাসনের নামে যদি আজকে টয়লেটটি পরিষ্কার না করে, আজকে যদি তারা বলে এটা আমার অধিকার, আমি এখানে চাকরি পেয়েছি, পরিষ্কার করবো না, আমার একটা মুক্ত জায়গা আছে, করতে পারছি, দরকার নাই, তাহলে সেটি তার স্বায়ত্ত শাসনের উদ্দেশ্য ব্যর্থ না, সেটি তার বদ মানসিকতার ব্যর্থতা মানব স্পিকার। আজকে যদি এখানকার ছাত্ররা, শিক্ষার্থীরা কিংবা যে রাজনৈতিক সংগঠনগুলো সেগুলো জাকসুর দাবিতে কথা না বলে, আন্দোলন না করে, শিক্ষকদের সাথে পেছনে পেছনে লিয়াজও করে, সেই তৈলের ব্যবহার করে, সেই দায় অবশ্যই কখনো স্বায়ত্ত শাসনে নয় মানব স্পিকার। সেই দায় সেই রাজনৈতিক দলের, যারা কিনা স্বায়ত্ত শাসনের কাজটি আদায় করতে পারছে না মানব স্পিকার, জাকসুর দাবিটিকে বাস্তবায়ন করাতে পারছে না মানব স্পিকার, সেই দায় কখনো স্বায়ত্ত শাসনে নয় মানব স্পিকার। সেই জায়গা থেকে আমরা মনে করছি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যৌক্তিকভাবে, অযৌক্তিকভাবে, যেভাবেই হোক তারা স্বায়ত্ত শাসনের উদ্দেশ্য পূরণে সমর্থ হয়েছে। যৌক্তিকভাবে কিভাবে, যেটা আমরা বললাম মুক্ত বুদ্ধির চর্চা করতে, অযৌক্তিকভাবে কিভাবে, সেটি হচ্ছে তারা মুক্ত বুদ্ধির চর্চার নামে ব্যক্তি চিন্তার, ব্যক্তি স্বাধীনতার অপব্যবহার করছে, ব্যক্তি চিন্তাকে বড় করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি শেষ করব। আজকে আমরা স্বায়ত্ত শাসনের যে উদ্দেশ্য নিয়ে মাননীয় বিরোধী দলের নেতা কথা বলেছেন, যেটা আসলে স্বাধীনতার আগে থেকে আমাদের চাহিদা ছিল, তাহলে সেই স্বায়ত্ত শাসন যদি আমাদের চাহিদা হয়ে থাকে, তাহলে আজকে সেই স্বায়ত্ত শাসনকে আমরা জয় করেছি, তাহলে তারপরেও কেন জয় করে তবু ভয় কেন তোর যায় না হাই ভিরুপের, হাই ভিরুপের? তাহলে এই হাই ভিরুপেমিক আমরা কোথায় যাব, সেই প্রশ্নটি রেখে আজকে আমরা শেষ করছি। স্বায়ত্ত শাসনের উদ্দেশ্য কখনোই ব্যর্থ হয়নি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা যে আলোচনাগুলো শুনলাম সেটি ছিল এই সংসদ মনে করে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্ত শাসন প্রদানের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। এখানে যারা উপস্থিত আছেন নিজ নিজ কারণেই তারা আসলে অনেকগুলো বিষয়ে আজকে আলোচনায় আসার কথা ছিল যেগুলো আসেনি। কেউ আমরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, কেউ সরাসরি এখন লেখাপড়া করছি, কেউ পড়ে বের হয়ে গেছে। আমাদের কথা বলার জায়গাটিতে আসলে যে যে কথাগুলো আসেনি, আমার কাছে মনে হয় যে আমার সেই ভয়টা নেই, এই কথাগুলো আমি বলতে পারি। আজকে আমাদের আলোচনার ভেতরে একটা বিষয় এসেছিল যে বিধিসম্মতভাবে নির্বাচিত হয়ে পরবর্তীতে রাষ্ট্রপতি আমাদের আচার্য নিয়োগ দিচ্ছেন।
গত 19 বছরে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে 25 জন ছাত্রের যে ভোটাধিকার ক্ষমতা প্রয়োগ করার কথা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেটি হয়নি। যদি সেটি না হয়ে থাকে এটিকে আমি কিভাবে বিধিসম্মত বলবো? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2 হচ্ছে স্বায়ত্ত শাসনের কারণে আমরা নিজস্ব ক্ষমতা বলে নিজস্ব সিদ্ধান্ত নিজে নিতে পারছি। শিক্ষার্থীরা চাচ্ছে কি চাচ্ছে না তার কোনো ব্যাচ থাকবে কি থাকবে না, জাহাঙ্গীরনগর হিসেবে বাইরে যখন আমাকে জিজ্ঞেস করে কোন ব্যাচ, সেই পরিচয়টি যে মানুষকে দিতে পারছে না তাদেরকে নিয়ে আমরা যে অপরাহ ইভেনিং কোর্সগুলো চালু করে ফেলছি, এটি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের জাহাঙ্গীরনগরের কালচারের সাথে কতখানি যাচ্ছে, এই আলোচনাটি আজকে আমার মনে হয় এখানে আসার কথা ছিল। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে এখানে কথা বলতে চাই সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে সবসময় আসলে মুক্তবুদ্ধির চর্চার কথা বলা হয়ে থাকে। আমাদের বিরোধী দলীয় নিম্নকক্ষের নেতা এই কথাটি বলেছিলেন, তার সাথে আমি অ্যাড করতে চাই। বিশ্ববিদ্যালয়ের মুক্ত বুদ্ধির কনসেপ্টের সাথে 10 মার্কসের বোঝা চাপিয়ে অ্যাটেন্ডেন্স নামক যে বাধ্যবাধকতাটি তৈরি করা হয়েছে সেটি আসলে আমাদের স্বাস্থ্য শাসনের কাছে যায় কিনা। কারণ আমার একটা কোর্সের ক্লাস করতে ভালো নাও লাগতে পারে, আমার একটা শিক্ষকের পড়ানোর ভঙ্গি পছন্দ নাও হতে পারে, আমাকে সেই স্বাধীনতাটুকু যখন স্বায়ত্তশাসনের নামে প্রশাসন থেকে কেড়ে নেওয়া হচ্ছে, আসলে আমরা স্বায়ত্তশাসনের উদ্দেশ্য প্রদান করতে পারছি কিনা। এবং সব শেষে যে কথাটি বলতে চাই, বিতর্ক শেষ করতে হবে, অনুষ্ঠানটি শেষ করতে হবে, সবশেষে যে কথাটি বলতে চাই যে অবশ্যই আমরা র্যাগের বিরুদ্ধে, র্যাগের সমস্ত ধরনের র্যাগিং বন্ধ হোক সেটি যেমন চাই, কিন্তু একদিনের সিনিয়র হচ্ছে সিনিয়র এই চিন্তাটি যেন মাথার ভেতর থেকে দূর না হয়ে যায়, সেই বিষয়টি তৈরি করার জন্য আমরা যে পদ্ধতি যে পদক্ষেপগুলো নিচ্ছি সেগুলো আসলে যৌক্তিক কিনা, সেই বিষয়টি নিয়ে আসলে আজকের মঞ্চে কথা হতে পারতো। অনেক কথাই হতে পারতো, কিন্তু আমাদের সময় খুব কম ছিল, যে কারণে হয়তো সবাই কথাগুলো বলতে পারেনি। সবশেষে আপনাদের সবাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমাদের বিরোধী দলীয় নেতা যুক্তি খণ্ডন করার জন্য আহ্বান জানিয়েছেন। বিরোধী দলীয় নেতাকে দুঃখিত, সরকার দলীয় নিম্নকক্ষের প্রধানমন্ত্রীকে তার বক্তব্য উপস্থাপনের আরো একবার সুযোগ দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি আসলে বিরোধী দলীয় বলে কোনো ভুল করেননি, কারণ বিরোধী দলীয় উপনেতা যে কথাগুলো বলেছেন উনি আসলে আমার কথাই পুনর্ব্যক্ত করেছেন। এখানে আমার যা কয়েকটা পয়েন্ট 2 মিনিটের মধ্যে। প্রথমত, মুক্ত বুদ্ধি নিয়ে বিতর্কের ব্যাপার আছে। মুক্ত মঞ্চে বিতর্ক করা মানেই কিন্তু শুধু মুক্ত বুদ্ধির চর্চা নয়। আজকে মুক্ত মঞ্চে কথা বলার জন্য আমাকে যদি হলে নিয়ে গিয়ে পেটানো হয় তখন তার নিরাপত্তা কে নেবে? এবং এই ঘটনা কিন্তু দুনিয়ার বহু জায়গায় আছে। যে আজকে পত্রিকায় আপনি নিউজ পড়লে, একটা কলাম লিখলেন, আজকে টক শোতে আপনি কথা বললেন, রাত্রেবেলা আপনার বাসায় এসে আপনাকে তুলে নিয়ে গেল। সুতরাং এটা কিন্তু মুক্ত বুদ্ধির চর্চা না, এটা কি স্বায়ত্তশাসনের চর্চা? যে কেন্দ্রীয় গ্রন্থাগারে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীগণ ফজরের আজানের সময় লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে বিসিএস গাইড করার জন্য ভিড় করে থাকবেন এবং সেটাকে তারা নিজেদের অধিকার বলে মনে করবেন। এটা কি মুক্ত বুদ্ধির চর্চা? যে শিক্ষক তিনি জনগণের পয়সায় তার বেতন পান, যে শিক্ষক জনগণের পয়সায় চালিত বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পান, তিনি স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার সুযোগ নিয়ে সান্ধ্যকালীন কোর্সে অধিকতর মনোযোগ দেবেন বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াবেন শুধুমাত্র টাকার জন্য? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আগে ওনার জানা উচিত ছিল যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হলে উনি কত টাকা বেতন পাবেন। উনি জেনেই কিন্তু তদবির করেন, লবিং করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরে উনি যদি বলতে থাকেন আমার বেতন কম, আমি এটা দিয়ে চলতে পারি না, এত কম টাকা বেতন দেন কেন, তাহলে ওনার সেই সময় বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করে যেখানে ওনার বেতন পাবে ওনার চলার মতো সেখানে যোগ দেওয়া উচিত। কোটা সংস্কার আন্দোলন দিয়ে আমি শেষ করছি। আমাদের বিরোধী দলীয় উপনেতা কোটা সংস্কার আন্দোলন করাটাকে মুক্তবুদ্ধির চর্চার একটি বড় প্রমাণ হিসেবে দেখিয়েছেন। উনি বোধহয় ভুলে গেছেন যে কোটা সংস্কার আন্দোলনকারীরা কিভাবে নিপীড়নের শিকার হয়েছে, কিভাবে তাদেরকে ধরে ধরে পেটানো হচ্ছে। এমনকি ডাকসু নির্বাচনে তারা প্রার্থী হতে পারছে না। তাদেরকে গতকালকে আমি দেখছিলাম যে স্বতন্ত্র পদপ্রার্থী একজনকে সলিমুল্লাহ হলের গেস্ট রুমে নিয়ে 12 ঘন্টা আটকে রেখে অত্যাচার করা হয়েছে।
তাহলে মুক্ত স্বায়ত্তশাসনের চর্চা কোনো সময় শুধুমাত্র কতগুলো নথি বা দলিল নির্ভর না, এটা লড়াই করতে হয় সবসময়, সবসময় আমাদেরকে সচেতন থাকতে হয়, সবসময় পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আমাদেরকে এই স্বায়ত্তশাসনের লড়াইটা জারি রাখতে হবে। স্বায়ত্তশাসন ব্যর্থ হওয়া কথা বলছি আমরা, কিন্তু তার অর্থ এই না যে আমরা স্বায়ত্তশাসন চাই না। আমরা চাই বাংলাদেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন নিশ্চিত করা হোক, এবং আমরা চাই যে সকল জায়গায় বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডার, বিশেষ করে জনগণের সকল স্বার্থ রক্ষা করা হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ তাকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেহেতু এই মঞ্চের আমি প্রধান, কাজে এই স্বায়ত্তশাসন আমার হাতেও কিছুটা রয়েছে। আমি এখন বিতর্কের বাইরে উঠে যাচ্ছি। আমাদের কাছে আমাদের বলেন তার আগ্রহ প্রকাশ করেছিলেন শুরুতে, যাই হোক এখন তারা বলবেন না। আমরা আর একটা ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ। আসলে সরকার পক্ষ অনেক বেশি স্বায়ত্তশাসন ভোগ করেছে, সময় বেশি নিয়েছে। নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ দুই কক্ষেরই প্রধানমন্ত্রীদের সময় জ্ঞানের একটু অভাব আছে। বিরোধী দল হিসেবে আমি যেটি বলতে চাই, সরকার কেন এই ধরনের প্রস্তাব করছে? অজুহাত তৈরি করছে সরকার যে স্বায়ত্তশাসন ব্যর্থ, অতএব বাতিল করতে হবে। সরকার দলের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে এই প্রস্তাব নিয়ে আসার মূল উদ্দেশ্য স্বায়ত্তশাসনের উপরে হস্তক্ষেপ করতে চায়, বাতিল করতে চায়। এই উদ্দেশ্য আমরা বাতিল হতে দিব না। বিশ্ববিদ্যালয়কে সকলে আমাদের এই স্বায়ত্তশাসন রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। একটি পয়েন্ট অবশ্য সরকার পক্ষ বলেছেন যে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন তাদের অধিকার মনে করেন যে লাইব্রেরি তারা ব্যবহার করবেন এবং ব্যাগ ট্যাগ সহ ব্যবহার করবেন, এবং যারা আমরা নিয়ম রক্ষার কথা বলি তাদেরকে প্রতিক্রিয়াশীল মনে করে যে তাদের লেখাপড়াতে বাধা দিচ্ছি, এরকম মনে করে। ফলে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে যথার্থই তিনি বলেছেন। আমরা যেটি বলতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ব্যর্থ হয় নাই, যেটি হয়েছে এই যে রাজনীতিতে যে অস্থিরতা, রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন, তার প্রভাব বিশ্ববিদ্যালয়ে পড়েছে। সেই কারণে আমাদের কখনো কখনো উত্তর পেতে হচ্ছে। ফলে আমরা সকলেই এই রাজনীতির দুর্বৃত্তায়নের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের মর্যাদাকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। ভলতেয়ারের মতো বলতে হবে আমাদের, তোমার মতের সঙ্গে আমার মত নাও মিলতে পারে, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আজীবন লড়াই করে যাব। ধন্যবাদ। আজকের সংসদের সমাপনী বক্তব্য দানের জন্য প্রধানমন্ত্রী 1 মিনিট। যদি সরকার দল এত স্বেচ্ছাচারী সুযোগ পায় তাহলে আমাদের আপত্তি আছে। আমরা জাস্ট 30 সেকেন্ডে শেষ করব। আমি স্বায়ত্তশাসনে আছি, আমি আপনাকে ফ্লোর দিচ্ছি না। আমরা এটিও মেনে নিচ্ছি, কারণ আমরা মুক্ত বুদ্ধি, মুক্ত চর্চার প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। তারপরও স্যার আমরা মানুষের 15 সেকেন্ড চাচ্ছি। একটি মাত্র প্রধানমন্ত্রী আপনি জানান, আপনি 15 সেকেন্ডে শেষ করেন। 15 সেকেন্ড হচ্ছে স্যার বলছেন যে কোটা সংস্কার আন্দোলনকারীরা নিপীড়নের শিকার হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনের কথা বলতে পারবেন না যেই সফল আন্দোলনে আন্দোলনকারীরা নিপীড়নের শিকার হয়নি। বিশেষ আমরা সফল হয়েছি, কোটা সংস্কার আন্দোলনকারীরা সফল হয়েছে, কোটা সংস্কার হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। স্পিকার ধন্যবাদ। এত সুন্দর একটি মঞ্চে সমাপনী বক্তব্য দিতে পারাটা অত্যন্ত সম্মানের একটি জায়গা। আমরা আলোচনার যে উদ্দেশ্যটি ছিল সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের যে দুর্বলতাগুলো রয়েছে বা যে দুর্বল দিকগুলো রয়েছে সেই দুর্বল দিকগুলো নিয়ে যাতে আমরা আলোচনা করি। আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে এখানে পেয়েছি। আমরা জানি জাতির সব থেকে মেধাবী মানুষদেরকে আমরা শিক্ষক হিসেবে পাই, এবং তারা যেহেতু তাদের সৃজনশীলতা, তাদের কর্মনিষ্ঠা দিয়ে দিক নির্দেশনাটি আমাদেরকে দিতে পারেন। তার একটি উদাহরণ আমরা দেখেছি যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় পিসি ম্যাম সহ প্রত্যেকটি শিক্ষক আমাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গিয়ে আমাদের আন্দোলনে আমাদেরকে সহমত পোষণ করেছিল এবং আমাদের সাথে ছিলেন। অর্থাৎ সেই সুযোগটি তাদের হাতে রয়েছে এবং তারা চাইলে সুষ্ঠুভাবে তাদের সদিচ্ছা দিয়ে আমাদেরকে সেই সঠিক দিক নির্দেশনাটি দিয়ে আমাদের সঠিক পথে চালিত করতে পারেন। এই জিনিসটি আমরা তাদের থেকে প্রত্যাশা করি, এবং এই ধরনের দিক নির্দেশনা সব ধরনের রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে তারা চিন্তা করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। এই সংসদ মনে করে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন প্রদানের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে।
আমরা দীর্ঘ সময় আলোচনা শুনেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন প্রতি বছর যে আয়োজনগুলো করে থাকে তার সফলতার মূল উদ্দেশ্য মুক্তমঞ্চে আপনারা যারা বসে আছেন তারা সবাই এই একখান তালুকার খোলা আকাশের নিচে সমর্থনই আসলে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। ভালো থাকবেন সবাই, আপনাদের সাথে কথা হবে পরবর্তী যে কোনো সময়। আজকের অধিবেশন এখানে মুলতবি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই।